হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সংবিধানের প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সংবিধানের বেসিক এবং সংবিধানের প্রথম ভাগ এবং এই এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সংবিধানের দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আচ্ছা, তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি তার আগে কিছু বেসিক আলোচনা করে নেওয়া যাক। রাষ্ট্র পরিচালনা মূলনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে হচ্ছে যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার বেসিক কিছু গাইডলাইন। অর্থাৎ আহ, যদি এরকম চিন্তা করা যায় যে একটা রাষ্ট্রের আইন কিরকম হবে, একটা রাষ্ট্রের বিভিন্ন নীতি কিরকম হবে, এগুলো সবকিছুর ভিত্তি যেটা, সেটাই কিন্তু আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তাই না? এখন আমাদের রাষ্ট্র কিসের মাধ্যমে গঠিত হয়েছে? একটা মুক্তি সংগ্রামের মাধ্যমে গঠিত হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের রাষ্ট্র গঠিত হয়েছে। তো আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো হবে সেটা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে ভিত্তি করেই হবে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে মূলনীতিগুলো থাকবে, এই যে চারটা আমাদের মূলনীতি, এই চারটা মূলনীতি এটা কিন্তু আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। ঠিক আছে? আদালতের মাধ্যমে কি নয়? বলবৎযোগ্য না। আচ্ছা, এটার মানে কি? আমাদের এই মূলনীতিগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না মানে, ধরেন কোনো কারণে রাষ্ট্র এই মূলনীতির কোনো একটা মানে বাস্তবায়ন করতে অসমর্থ হলো বা কিছুদিনের জন্য স্থগিত থাকলো, তো এটা কিন্তু আপনি আদালতে গিয়ে বলতে পারবেন না যে এই জিনিসটা হয় নাই, কেন হয় নাই, এটার বিরুদ্ধে আমি মামলা করবো। তো এটাই আসলে হচ্ছে বলবৎযোগ্যতা, যে আপনি আদালতে গিয়ে এই জিনিসগুলা বাস্তবায়িত না হলে আপনি এটার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। কিন্তু এই যে এই মূলনীতিগুলা, এগুলা বাস্তবায়ন করা কিন্তু রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ঠিক আছে? এগুলো হচ্ছে না রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব মানে কি? যে আমাদের রাষ্ট্র যে পরিচালিত হবে, যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে, তারা যখনই কোনো কাজ করবে, যখনই কোনো আইন পাশ করবে, যখনই কোনো নীতি নির্ধারণ করবে, তখনই এই জিনিসগুলো মাথায় রেখেই করবে। এবং আমাদের যত ধরনের আইন পাশ হবে সেগুলো যদি কোনো মূলনীতির বিরুদ্ধে হয় বা মানে এটাকে আসলে রিভার্স করে দেয়, এগুলোকে যদি অমান্য করে, সেক্ষেত্রে কিন্তু সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি এগুলোকে সরাসরি আদালতের মাধ্যমে আপনি কার্যকর করতে পারবেন না, কিন্তু আপনি রাষ্ট্রের যে কোনো কাজ করতে যান, আপনাকে এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই আমাদের কাজগুলো করতে হবে। ওকে, তো এবার আমরা শুরু করি আমাদের মূল আলোচনা, আজকের দ্বিতীয় অধ্যায়। ওকে, তো আমাদের এই আলোচনাটা শুরু হবে হচ্ছে অষ্টম অনুচ্ছেদ দিয়ে। অষ্টম অনুচ্ছেদে কি বলা হয়েছে? যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্বুদ্ধ এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। অর্থাৎ এই যে চারটা নীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই নীতিগুলো কিন্তু আমাদের কি হবে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে। ৮-এর ২-এ কি বলা হয়েছে? এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশের পরিচালনা মূল সূত্র হইবে। কি হইবে? মূল সূত্র হইবে আইন প্রণয়নকালে। দেখেন, আমি একটু আগে বললাম যে আইন প্রণয়নকালে, তাহলে আইন প্রণয়নকালে রাষ্ট্র তা কি করবে? প্রয়োগ করিবেন। এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যা দ্বারে, তার মানে সংবিধান এবং অন্যান্য আইনের যদি আপনি ব্যাখ্যা দিতে চান, সেক্ষেত্রে তাহা নির্দেশক হইবে। অর্থাৎ আপনি যদি সংবিধানের কোনো কিছু ব্যাখ্যা করতে চান, কোনো আইনের কোনো কিছু ব্যাখ্যা করতে চান, তাহলে সেটা কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা কিন্তু এই মূলনীতির মাধ্যমেই নির্ধারিত হবে। এবং
তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে। মানে রাষ্ট্র এবং নাগরিক কি কাজ করবে, কিভাবে করবে, কি ধরনের কাজ করবে সেটা কিন্তু এই মূলনীতির অনুযায়ী হবে। তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। এটা আমি বললাম যে আমাদের সবকিছুই মূলনীতিকে ভিত্তি করেই হবে, কিন্তু এই নীতিগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে 8-2-তে। যদি কখনো আপনাদের বিসিএস এর প্রিলিমিনারিতে বলে যে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে মূলনীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না, তখন আমরা কি দেখাবো? 8-2। ওকে, এবার আসি আমরা আমাদের প্রথম মূলনীতি 9 নং অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট বাঙালি জাতি। দেখেন এখানে বাঙালি জাতির কথা বলা হয়েছে। বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে, কিসের মাধ্যমে? জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছে, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি কার? বাঙালি জাতির হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এখন এখানে আমরা কিছু জিনিস পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি। তাহলে এখানে ভাষা ও সংস্কৃতি বলতে কি বোঝানো হয়েছে? আমাদের দেশে যেহেতু বাঙালি জাতির সংখ্যাই বেশি, তো সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র যেহেতু বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল 1947 সাল থেকে, এবং আমাদের সংস্কৃতি এবং পশ্চিম পাকিস্তানের সংস্কৃতি যেহেতু পুরোপুরি ভিন্ন, তো এই ভাষা এবং সংস্কৃতিগত যে বিভেদটা, এটাই ছিল আমাদের কিন্তু স্বাধীনতা অর্জনের মূল চালিকা শক্তি, যে আমরা আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি নিয়ে একটা একক এবং সার্বভৌম রাষ্ট্র গঠন করব। তাহলে এই যে আমাদের বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আমরা যে রাষ্ট্র গঠন করতে চেয়েছি, সেটা কিভাবে সম্ভব হয়েছে? ধাপে ধাপে অনেকগুলো সংগ্রামের মাধ্যমে, 47 থেকে 71 পর্যন্ত অনেকগুলো সংগ্রামের মাধ্যমে, এবং সবার শেষে জাতীয় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সার্বভৌমত্ব অর্জন করেছে। তাহলে এই যে বাঙালি জাতির ভাষাগত ও সংস্কৃতিগত যে এই যে ঐক্য এবং সংহতি, এটাই হবে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আচ্ছা, তাহলে এই যে ঐক্য ও সংহতি, সংহতি মানে কি? সংহতি মানে হচ্ছে একতা, মিল, সংঘবদ্ধতা। অর্থাৎ এই যে বাঙালি জাতি কোনো ক্রাইসিসে, যে কোনো সংগ্রামে এই যে এক হয়ে লড়াই করে, এক হয়ে একে অপরের পাশে থেকে লড়াই করে, এটাই কিন্তু বাঙালি জাতির ঐক্য, এটাই কিন্তু বাঙালি জাতির সংহতি। তাহলে এটাই, এই যে বাঙালি জাতির যে একতা, ঐক্য, সংহতি, এটাই কি হবে? আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তো এখন এখানে আপনাদের একটা জিনিস চোখে লাগতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এখানে বলা হয়েছে কি? বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আপনার মনে হতেই পারে যে বাংলাদেশে তো শুধু বাঙালি নেই। বাংলাদেশে শুধু কি বাঙালি আছে? বাংলাদেশে অনেক উপজাতি আছে, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, এরকম অনেক উপজাতি আছে। তাহলে তারা কি সংবিধানের বাইরে চলে গেল কিনা? না, আমরা কিন্তু এই অধ্যায়েরই 23-এর ক, এই অনুচ্ছেদে যখন যাব তখন দেখব যে সেখানে আমাদের দেশের যে অন্যান্য উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে, সেগুলোকেও কিন্তু সংরক্ষণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদের এখানে বাঙালি জাতীয়তাবাদ কথাটাকে উল্লেখ করা হলেও আমাদের সংবিধানে কিন্তু অন্যান্য যে জাতি আছে, অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদেরকে কিন্তু অবহেলা করা হয়নি, তাদেরকেও কিন্তু আমাদের রাষ্ট্রের মূলনীতির অধ্যায়ে রাখা হয়েছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী মূলনীতিতে চলে যাই, সেটা কি? সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। আচ্ছা, এখানে আমি একটু বলে নিই যে আমাদের সংবিধানে এই যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই দুটাই কিন্তু রয়েছে। কেন রয়েছে? আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে কত সালে? 1971 সালে, এবং সংবিধান রচিত হয়েছে কত সালে? 1972 সালে। এখন এই সময়টাতে আমাদের কি চলছিল বলেন তো? এই সময়টাতে চলছিল হচ্ছে কোল্ড ওয়ার। পুরো পৃথিবী দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে ক্যাপিটালিজম, একটা হচ্ছে সোশ্যালিজম, কমিউনিজম। ক্যাপিটালিজম মানে কি? যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে ব্যক্তি
অর্থনীতির গুরুত্ব থাকবে, যে আপনি চাইলেই যে কোনো বিজনেস করতে পারবেন, মুনাফা করতে পারবেন, নিজের সম্পদ তৈরি করতে পারবেন। অপরদিকে সমাজতন্ত্রে কি ছিল, যে বেশিরভাগ সম্পত্তি কি থাকবে, রাষ্ট্রের অধীনে থাকবে, এখানে সকল ব্যক্তি সমান হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই, সেটা বলেন ইন্ডাস্ট্রি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, চিকিৎসা বলেন, যে কোনো জায়গায় সরকারের শেয়ারটা সবচেয়ে বেশি থাকবে। তার মানে এখানে কিন্তু ব্যক্তি সম্পত্তি অর্জনের খুব বেশি সুযোগ ছিল না, আপনি চাইলেই কিন্তু বিজনেস করে বড়লোক হয়ে যেতে পারতেন না, কারণ এখানে কিন্তু সরকারের একটা ধরাবাঁধা নিয়ম ছিল। এখন যেহেতু পুরো বিশ্ব এই দুইটা মতাদর্শে ভাগ হয়ে গিয়েছিল এবং ওই সময়টাতে দেখবেন আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু এই দুইটা পক্ষ, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, কমিউনিজম, এই দুইটা পক্ষ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে বিশালভাবে ইম্প্যাক্ট ফেলেছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান এবং ইন্ডিয়া, মানে ইন্ডিয়া বা বাংলাদেশ, মানে যেহেতু ইন্ডিয়ার বাংলাদেশের কে অনেক সহায়তা করেছে, তো পাকিস্তান এবং ইন্ডিয়া অথবা বাংলাদেশ এই দুইটা পক্ষকে কিন্তু, এই যে কোল্ড ওয়ারের দুইটা পক্ষ, এরা কিন্তু সমর্থন করেছিল। যেমন পাকিস্তানকে সমর্থন করেছিল কে, ইউএসএ। কারণ ওই সময়ে আমরা জানি যে পিং পং ডিপ্লোমেসির ওই সময়টাতে ইউএসএ কিন্তু চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছিল, যাতে চীন ইউএসএসআর এর বলয়ে চলে না যায়। ঠিক আছে, ওই সময়টাতে কোল্ড ওয়ারের দুটা পক্ষ কে কে ছিল আমরা জানি, একটা ছিল ইউএসএ, একটা ছিল ইউএসএসআর, এবং এই দুটা পক্ষ কিন্তু কি করছিল, পুরো বিশ্বের যে দেশগুলো ছিল বা অঞ্চলগুলো ছিল তারা নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছিল। এখন ইউএসএসআর এর পাশের দেশই হচ্ছে চীন, এবং চীন কিন্তু তখন উদীয়মান অর্থনীতি। তো চীন যদি ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পক্ষে চলে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু ইউএস এর জন্য একটা বিশাল বড় ধাক্কা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে কিন্তু চীনের সাথে তাইওয়ান ইস্যুতে ইউএস এর একটা কূটনৈতিক সম্পর্ক স্থগিত ছিল। কিন্তু যখন চীন ধীরে ধীরে ইউএসএসআর এর পক্ষে চলে যাচ্ছিল, তখন ইউএসএ চেষ্টা করছিল যে চীনকে তাদের নিজেদের পক্ষে নেওয়া। তাহলে এখন আপনি যদি চিন্তা করেন যে চীনকে আপনি আপনার পক্ষে নিবেন, কিন্তু চীনের সাথে আপনার সম্পর্ক ভালো না, তাহলে আপনি কি করবেন, তৃতীয় পক্ষ অবলম্বন করবেন। তো ঠিক সেই সময়টাতে চীনের আবার বন্ধু ছিল পাকিস্তান। ঠিক আছে, চীনের বন্ধু কে ছিল, পাকিস্তান। তাহলে এখন ইউএসএ চেষ্টা করছিল যে পাকিস্তানের থ্রুতে আমি চীনকে নিজের পক্ষে নিব। তাহলে পাকিস্তানের থ্রুতে যদি আমি চীনকে নিজের পক্ষে নিতে চাই, তাহলে পাকিস্তানের যে শর্ত আছে, পাকিস্তানের যে আবদারগুলো আছে, সেটা কিন্তু আমার মেটাতে হবে। তাহলে এই জন্যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল ইউএসএ, এবং বিভিন্ন কূটনৈতিকভাবে, আর্থিকভাবে, অস্ত্র দিয়ে পাকিস্তানের পক্ষে কিন্তু ইউএসএ ছিল। অপরদিকে ওই সময়টাতে ভারতের ভালো সম্পর্ক ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাথে, টেকনোলজির দিক থেকে বলেন, তেল বলেন, বা বিভিন্ন দিক থেকে ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তো যেহেতু ভারত বাংলাদেশকে সেই সময়টাতে আম, বিভিন্ন আম, মানে কি বলবো এটাকে, যে যুদ্ধ শুরু হলে মানুষ যখন বাস্তু ত্যাগ করে নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যায়, সেই সময়টাতে রিফিউজি ক্রাইসিসটা যেটা তৈরি হয়, সেই ক্রাইসিসটাকে মোকাবেলাতে ভারত বাংলাদেশকে সাহায্য করছিল। এর পাশাপাশি কূটনৈতিকভাবে অস্ত্র দিয়ে, অর্থ দিয়েও কিন্তু বাংলাদেশকে ভারত সাহায্য করছিল। কারণ আমরা জানি যে পাকিস্তানের সাথেও কিন্তু ভারতের একটা বৈরী সম্পর্ক রয়েছে, বা ওই সময়ও ছিল। তাহলে যদি ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট করে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা কাজ করে, তাহলে যদি পাকিস্তানের পক্ষে ইউএসএ থাকে, তাহলে বাংলাদেশের পক্ষে খুব স্বাভাবিকভাবে কেউ থাকবে, ইউএসএসআর থাকবে, তাই না? তাহলে এই যে দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান ভারতের পাশাপাশি ইউএসএসআরও কিন্তু ইনডিরেক্টলি এখানে চলে এসছে। এখন বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন তো বাংলাদেশ শুধু ইন্ডিয়ার কথা শুনলে চলবে না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তাই না? এই যে আমাদের এখানে 9-এই বলা হয়েছে যে এই যে বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করেছে। সার্বভৌমত্ব মানে কি, যে আপনি আপনার দেশের ডিসিশন নিজের সক্ষমতায় নেবেন, কারো ইনফ্লুয়েন্সে নেবেন না। তাহলে আপনি যখন বিশ্বে নিজের একটা নাম বা নিজের একটা খুঁটি স্থাপন করতে যাবেন, তখন কিন্তু আপনার সাথে সবার কিন্তু একটা ভালো সম্পর্ক থাকতে হবে। এটা আমরা আবার 25-এ দেখবো, যে সবার সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখবো আমরা। তো এই যে আমরা যে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চাচ্ছি, এইটা কিন্তু আমাদের দুই পক্ষের সাথে একটা ভালো সম্পর্ক রাখার মূল পন্থা। তো এই জন্যে আমাদের সংবিধানে কিন্তু এই সমাজতন্ত্র এবং গণতন্ত্র, মানে ইউএস এর গণতন্ত্র, ইউএসএসআর এর সমাজতন্ত্র, এই দুটোকেই রাখা হয়েছে।
তবে মূলত আমরা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, তবে আমাদের সমাজতন্ত্র রয়েছে, আমাদের একটা মিশ্র সমাজ রয়েছে আর কি। তাহলে এখানে আমরা সমাজতন্ত্র ও শোষণ মুক্তি এই অনুচ্ছেদটাতে আমরা কি দেখতে পাচ্ছি, মানুষের উপর মানুষের শোষণ হতে মুক্তি, ঠিক আছে, শোষণ হতে মুক্তি, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই যে দেখেন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হইবে। তাহলে এই যে এই জায়গাটাতে শোষণ হইতে ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে, এটার মানে কি? এটার মানে হচ্ছে সমাজে আইনগতভাবে ন্যায়সঙ্গতভাবে কোনো বৈষম্য থাকবে না, কেউ কারোর উপর শোষণ করবে না, কেউ কারোর উপর অত্যাচার করবে না, এবং এই যে অর্থনৈতিকভাবে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটার মূল নীতি হচ্ছে যে এখানে কোনো ধনী গরিবের বৈষম্য থাকবে না। যদি ধনী গরিবের বৈষম্য না থাকে তার মানে কি, এখানে আমাদের সম্পদের সম্পদের সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ এমন কোনো সমাজ প্রতিষ্ঠা করা যাবে না যেখানে ধনীরা বেশি সুবিধা পাচ্ছে, গরিবরা কম সুবিধা পাচ্ছে। অর্থটা একটা নির্দিষ্ট জাতির কাছে, নির্দিষ্ট অংশের কাছে, নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিভূত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে সম্পদের সুষম বন্টন করতে হবে, কারো উপর শোষণ করা যাবে না। এর পাশাপাশি আমাদের যে রাষ্ট্রের যে নৈতিক দায়িত্বগুলো রয়েছে, যেমন অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, এই যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, যেটা আমরা আবার মৌলিক চাহিদা কোথায় পড়বো, 15 নম্বর অনুচ্ছেদে পড়বো। এই যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এটাও কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা মানে বিষয়, যে আমাদের রাষ্ট্রের যে জনগণ থাকবে, রাষ্ট্রের যে নাগরিক থাকবে, তাদের এই মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র কি করবে, মিট করবে। ঠিক আছে, তাহলে আমাদের 10 নম্বরে আমরা কি পড়লাম, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এবার যদি আমরা 11 নম্বরে যাই, এখানে বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র মানবাধিকার মানে কি, এখানে হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে গণতন্ত্র থাকবে, অর্থাৎ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এবং সেই প্রতিনিধি মানুষের বিভিন্ন আবদার বলেন, বিভিন্ন চাহিদা বলেন, সেগুলো মেটানোর জন্য আলোচনা করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি যে বলা হয়েছে কি, যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার, ঠিক আছে, এই টার্মটা আমরা একটু আলোচনা করবো, এবং স্বাধীনতা, মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা, মানুষ হিসাবে মানুষের যে মর্যাদা এবং মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ, মানুষের মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে, এবং প্রশাসনের সকল পর্যায়ে, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, যেহেতু গণতন্ত্রের কথা বলা হয়েছে, যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ, জনগণ যে কার্যকর অংশগ্রহণ করবে সেটা কিন্তু নিজে নিজে করবে না, কার মাধ্যমে করবে, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে করবে। এটা নিশ্চিত করবে কে, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, এবং সেটা কে নির্বাচন করবে, জনগণ। ঠিক আছে, এখন আমরা যদি একটু আলোচনা করি যে আসলে এখানে বলা হয়েছে কি, যে এটার মাধ্যমে বলা হয়েছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু এই জনগণের মাধ্যমে কিন্তু পরিচালিত হবে। এবং এই যে এখানে মানবাধিকার, মৌলিক মানবাধিকারের কথা বলা হয়েছে, মৌলিক মানবাধিকার মানে কি, মৌলিক মানবাধিকার মানে হচ্ছে যে এগুলো সে অবিচ্ছেদ্য এবং কি জন্মগত অধিকার, জন্মগত জন্মগত অধিকার। তাহলে মৌলিক মানবাধিকার মানে কি, যে একজন মানুষ জন্মগতভাবে যে অধিকারগুলো অর্জন করে বা প্রাপ্ত হয় সেটাই হচ্ছে মৌলিক মানবাধিকার। তাহলে এগুলো কি কি, যে যেমন হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জাতীয়তাবাদ। ঠিক আছে, এগুলো নির্বিশেষে সব মানুষ কি করবে, সমান অধিকার, সমান অধিকার ভোগ করবে। সমান অধিকার কিসের ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, চিকিৎসার ক্ষেত্রে হতে পারে, আইনের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, বিচার লাভের ক্ষেত্রে হতে পারে, মানে সব জায়গায় আপনি একজন নাগরিক হিসেবে যে অধিকারগুলো আপনার প্রাপ্য জন্মগতভাবে, সেই অধিকারগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন মানে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি এই অধিকারগুলো প্রাপ্য। তাহলে আপনাকে এটা কিন্তু আপনার জন্ম বলেন, মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা বা এগুলো এগুলো নিয়ে আপনাকে বৈষম্য করা যাবে না, যে ধরেন যে আপনি হচ্ছে উপজাতি, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও আপনি এই অধিকারগুলো পাবেন, এটা করা যাবে না। ঠিক আছে, ধর্ম, যেমন আমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমি হিন্দুদেরকে এই অধিকারটা দিব না, কিন্তু সে তো জন্মগতভাবে বাংলাদেশী, তাহলে আপনি তো তাকে এই বৈষম্যটা করতে পারবেন না। তা এটাই বলা হয়েছে যে মৌলিক মানবাধিকারের
কি থাকবে, নিশ্চয়তা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বৈষম্যের যে বিষয়গুলো রয়েছে, জাতিগত বৈষম্য, ধর্মগত বৈষম্য, এগুলো যাতে না হয় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা যদি কখনো বিসিএস এর রিজনে আলোচনা করি বিভিন্ন বৈষম্য নিয়ে, তাহলে আমাদের কিন্তু এই দুটো মূলনীতি, সমাজতন্ত্র শোষণ মুক্তি 10 নম্বর এবং 11 নম্বর গণতন্ত্র মানবাধিকার, এই দুটো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, তো আমাদের আসলে সংবিধান পড়ার মূল উদ্দেশ্য কি? সংবিধান পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সংবিধানটাকে এমন ভাবে জানবো যাতে আমাদের বিভিন্ন আলোচনায় সংবিধান কিভাবে ব্লেন্ড হচ্ছে, কিভাবে সেখানে অ্যাপ্লাই হচ্ছে, সেটা যাতে আমরা জানি। সংবিধান জানা মানে কিন্তু এই না যে 11 নম্বরে আছে গণতন্ত্র মানবাধিকার, 10 নম্বরে আছে সমাজতন্ত্র শোষণ মুক্তি, এটা না। আমাকে জানতে হবে ভিতরে কি লেখা রয়েছে এবং সেটা আসলে কি মিন করছে। ঠিক আছে, বুঝতে হবে, মুখস্থ করা যাবে না। এবং সর্বশেষ মূলনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। ধর্ম নিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা যদি আমরা দেখি, এখানে কিন্তু আবার আমরা পরবর্তীতে 27 নম্বরে দিকে ওখানে কিন্তু আমরা আবার ধর্মটা পাবো। যাই হোক, তো এইখানে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বলা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য কি করা যাবে না, মানে কি কি, এই যে দেখেন বিলোপ করা হবে। কি কি বিলোপ করা হবে? এক মিনিট। তাহলে ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য কিছু জিনিস বিলোপ করা হবে। সেটা কি কি বিলোপ করা হবে, মানে বাদ দেওয়া হবে? প্রথম হচ্ছে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা মানে কি? নিজের সম্প্রদায়কে বড় করে অন্যের সম্প্রদায়কে ছোট করে দেখা। আমি মুসলিম প্রধান দেশে থাকি, তার মানে মুসলিম সম্প্রদায় হচ্ছে এখানের মেজরিটি। তার মানে কি এটা যে মুসলিম সম্প্রদায় সমাজের ঊর্ধ্বে, বাকি সম্প্রদায়ের নিচে? না, এটা করা যাবে না। ঠিক আছে, রাষ্ট্রের সকল নাগরিক সমান, যেটা আমরা এখনই দেখে আসলাম, এই যে এখানেই দেখে আসলাম যে মৌলিক মানবাধিকার, যে আপনি যেহেতু জন্ম নিয়েছেন, আপনার অধিকার একজন বেশি যারা থাকবে, সংখ্যাগুরু যারা থাকবে, তাদের অধিকার সমান হবে। অর্থাৎ নিজের সম্প্রদায়কে বড় করে অন্য সম্প্রদায়কে হামলা করা, অন্যের সম্প্রদায়কে ছোট করা, এটা করা যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত কি বলা হয়েছে? রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান। রাজনৈতিক মর্যাদা দান মানে কি? আপনি রাজনীতি করার জন্য, ভোট গ্রহণ করার জন্য, আপনি বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য একটা নির্দিষ্ট ধর্মকে আপনি বড় করে দিলেন, বাকি অন্যান্য ধর্মগুলোকে ছোট করে দিলেন, এটা করা যাবে না। আপনি রাজনৈতিকভাবে কোনো ধর্মকে ব্যবহার করতে পারবেন না যে আমি অমুক ধর্মের, সুতরাং আমাকে ভোট দিন। ঠিক আছে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না। নাম্বারে কি বলা হচ্ছে? রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার। এটাই আসলে, মানে উপরেটা হচ্ছে রাজনৈতিক মর্যাদা দান, যে আমি অমুক ধর্মকে বড় করে দিলাম, আর দ্বিতীয় হচ্ছে যে মর্যাদা দানের পর সেটাকে ব্যবহার করা। ঠিক আছে, এই দুটো মিলে আমাদের জানতে হবে। আর হচ্ছে যে কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য এবং তার উপর নিপীড়ন করা যাবে না। মানে ধরেন যে আহ, কেউ আমাদের দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক কম, তাহলে সে যদি তার ধর্ম পালন করতে যায়, সে তার আম, উপাসনালয়ে সে উপাসনা করছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সে সমাজ কলুষিত করছে, এটা করা যাবে না। কারণ প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের কি আছে, অধিকার আছে। তার মানে আপনি চাইলেই কাউকে তার নিজস্ব ধর্ম পালনে তাকে বাধা দিতে পারবেন না, তাকে তার সমাজে তার প্রতি কোনো বৈষম্য সৃষ্টি করতে পারবেন না, তার প্রতি কোনো নিপীড়ন করতে পারবেন না। অর্থাৎ তার সম্পত্তি কেড়ে নিতে পারবেন না, তাকে সামাজিকভাবে হেনস্থ করতে পারবেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো মূলনীতি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সমাজকে, এটা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করে। আমাদের সমাজ বা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এটা কিন্তু মূলনীতি স্পষ্টভাবে বলে দেয়। ওকে, এবার আমরা আসি পরবর্তী আলোচনায়। প্রথমত এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে 13 নম্বর, মালিকানা নীতি। মালিকানা নীতি মানে কি? যে আমাদের দেশে যে মালিকানা থাকবে সেটা আসলে কি রকম থাকবে। তো আমরা একটু আগে দেখে আসলাম যে এই যে এখানে সমাজতন্ত্র এবং গণতন্ত্র দুটোই আছে, তাই না? তো সমাজতন্ত্র এবং গণতন্ত্র মানে কি? সমাজতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। ঠিক আছে, সমাজতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রই সকল কিছুর ঊর্ধ্বে। আর গণতন্ত্র মানে নাগরিক। ঠিক আছে, সমাজতন্ত্র মানে রাষ্ট্র সবকিছুর ঊর্ধ্বে, আর গণতন্ত্র মানে নাগরিক সবকিছুর ঊর্ধ্বে। যেহেতু আমাদের সংবিধানের সমাজতন্ত্র গণতন্ত্র দুটোই রয়েছে, তো আমাদের মালিকানা নীতির ক্ষেত্রেও কিন্তু দুটোই থাকবে, যে রাষ্ট্রীয় মালিকানাও থাকবে, ব্যক্তির মালিকানাও থাকবে। তাহলে এখানে কি বলা হয়েছে? যে দেখেন, উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা,
বন্টন প্রণালী সমূহ, বন্টন প্রণালী মানে রাষ্ট্র থেকে যে কোনো কিছু বা ব্যক্তি জায়গা থেকে বিভিন্ন কিছু যখন বন্টন করা হয়, সেগুলোর ক্ষেত্রে মালিক বা নিয়ন্ত্রক হবে জনগণ, এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হবে। অর্থাৎ সকল ধরনের উৎপাদন যন্ত্র, মেশিনারিজ, উৎপাদন ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, বিভিন্ন ইন্ডাস্ট্রি ব্যবস্থা, খাদ্য, বস্ত্র, যে কোনো ধরনের, এবং সেগুলো যখন ডিস্ট্রিবিউশন হবে, সেটার মূল মালিক কে হবে? জনগণ হবে। ঠিক আছে? এবং আমাদের যে মালিকানা ব্যবস্থা, এই মালিকানা ব্যবস্থাটা কি হবে? প্রথম হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। ঠিক আছে? অর্থাৎ অর্থনৈতিক জীবনে প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু এবং গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে, কার পক্ষে? জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। অর্থাৎ এই যে প্রধান কিছু খাত, সেই প্রধান কিছু খাত কি ধরনের হতে পারে? যেমন খনিজ, যেমন নৌপথ, যেমন বিমানপথ, যেমন সমুদ্র। হ্যাঁ, এই যে এই জায়গাগুলো যেগুলো আসলে রাষ্ট্রের একদম একান্ত সম্পত্তি, এখানে আসলে ব্যক্তিগত সম্পত্তি থাকার কথা না। যেমন যে কোনো নদী কিন্তু কারোর নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি না, নদী হচ্ছে রাষ্ট্রের সম্পদ। এই নদীকে কেউ দখল করে নিতে পারবে না। সমুদ্রের যে সম্পদ, সমুদ্রের যে এলাকা, সেখানে কিন্তু রাষ্ট্রের থাকবে, কেউ কিন্তু সমুদ্রের একটা নির্দিষ্ট অংশকে নিজের বলে দাবি করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই যে প্রধান কিছু ক্ষেত্র, যেমন খনিজ সম্পদ, কোনো জায়গায় যদি গ্যাস পাওয়া যায়, তেল পাওয়া যায়, এটা কিন্তু কোনো ব্যক্তিগত সম্পত্তি হবে না, এটা কি হবে? এটা রাষ্ট্রের সম্পত্তি হবে। তাহলে এই যে প্রধান কিছু ক্ষেত্র নিয়ে রাষ্ট্রায়ত্ত সরকারি খাত, যেমন ধরেন বিদ্যুৎ, তেল, গ্যাস, নদী ব্যবস্থা, সড়ক ব্যবস্থা, হ্যাঁ, সমুদ্র ব্যবস্থা, এই ধরনের কিছু খাত সৃষ্টি হবে, এবং সেটা জনগণের পক্ষে, মানে মূলত জনগণই মালিক, কিন্তু জনগণের পক্ষে রাষ্ট্র কি হবে? এটা মালিক হবে। দ্বিতীয়তে বলা হয়েছে সমবায় মালিকানা। সমবায় মালিকানা হচ্ছে যে এখানে কিছু ব্যক্তি অথবা কিছু ব্যক্তি এবং সরকার বোথ একত্র হয়ে একটা নির্দিষ্ট সম্পত্তির মালিক হবে, এবং সেটা আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে। মানে ধরেন যে ধরেন এটা হচ্ছে বাংলাদেশ, প্রথম কথা, এখানে বলা হয়েছে যে এইটুকু সম্পত্তি হচ্ছে আমাদের রাষ্ট্রের সম্পত্তি। তাহলে বাকি যে সম্পত্তি আছে, তাহলে এটা কি আমি আইনের দ্বারা নির্ধারণ করলাম না যে এই সম্পত্তিটা রাষ্ট্রীয় সম্পত্তি? তাহলে আপনি এই সীমার বাইরে গিয়ে আপনি সমবায় সীমা করতে পারবেন। অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যের পক্ষে সমবায় সমূহের মালিকানা। অর্থাৎ আইন নির্ধারণ করে দিবে কতটুকু জায়গার মধ্যে আপনি সমবায় সীমা করতে পারবেন, সমবায় মালিকানা করতে পারবেন, কতটুকু জায়গার মধ্যে রাষ্ট্রীয় মালিকানা করতে পারবেন, কতটুকু জায়গার মধ্যে ব্যক্তি মালিকানা করতে পারবেন। তাহলে তাহলে আমাদের কিছু ব্যক্তি এবং অথবা ব্যক্তি এবং রাষ্ট্র দুইজনের শেয়ারে একটা মালিকানা হতে পারে। আচ্ছা, তৃতীয়ত কি বলা হচ্ছে? ব্যক্তিগত মালিকানা, যে আমি, আপনি অ্যাজ এ পার্সন, আমি জমি কিনলাম, আমি ইন্ডাস্ট্রি দিলাম, আমি একটা দোকান দিলাম, আমি ব্যবসা শুরু করলাম, এই ধরনের যে মালিকানা গুলো, এটাও কিন্তু আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে আমার মালিকানা হতে পারে। তার মানে মালিকানা কত ধরনের? মালিকানা হচ্ছে 3 ধরনের: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। তাহলে এখান থেকে বিসিএস কি ধরনের প্রশ্ন আসতে পারে? যে নিচের কোনটি মালিকানা নীতির অন্তর্ভুক্ত নয়, অথবা মালিকানা নীতি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 13 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে কোন মালিকানাতে রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে রাষ্ট্র মালিকানা নিতে পারবে সেটা বলা হয়েছে, সেটা 13 কতে বলা হয়েছে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তারপর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনুচ্ছেদটা ছোট কিন্তু আসলে এর মানে বিস্তার অনেক বেশি। আমাদের দেশ কি কৃষি প্রধান দেশ না? আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ মানে আমাদের দেশের কৃষকরা মূলত কি উৎপাদন করে? শস্য উৎপাদন করে, খাদ্যশস্য উৎপাদন করে। খাদ্যশস্য মানে কি? যেটা খেয়ে আমরা বেঁচে থাকি। তার মানে এই যে আমাদের বেঁচে থাকার যে মূল জিনিস খাদ্য, এটা যারা উৎপাদন করে অর্থাৎ কৃষক, এবং আমাদের মানে রাষ্ট্রের একদম যারা কোর কারিগর, শ্রমিক, এনারা যাতে কোনো ধরনের শোষণের শিকার না হয়। তাহলে এটা কততে বলা হয়েছে? 14তে বলা হয়েছে। তাহলে আমরা যখনই যে কোনো ধরনের শোষণ, বৈষম্য, অথবা কৃষক বা শ্রমিকদের প্রতি অত্যাচার, বৈষম্য, এই জিনিসগুলো আলোচনা হবে, তখনই কিন্তু আমরা এই অনুচ্ছেদটা টেনে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে বলা হয়েছে কি, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, অর্থাৎ কৃষক শ্রমিককে জনগণের অনগ্রসর কৃষক শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহের, এটা নিয়ে আমরা আলোচনা করব, সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। আচ্ছা,
তাহলে এখানে কৃষক শ্রমিক বলতে কারা বোঝে এটা তো আমরা সরাসরি বুঝতে পারছি, কিন্তু এখানে এই যে অনগ্রসর অনগ্রসর অংশসমূহ বলতে আপনি কাকে বুঝতেছেন? এখানে ধরেন সেই সব প্রান্তিক বা পিছিয়ে পড়া সম্প্রদায় যারা সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিকভাবে মূলধারার জনগোষ্ঠীর দিক থেকে অনেক পিছিয়ে এবং ঐতিহাসিক বঞ্চনা, ঠিক আছে? ঐতিহাসিক বঞ্চনা এবং পেশাভিত্তিক বৈষম্য বা ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে বঞ্চিত, এনাদেরকে আমরা কি বলবো? অনগ্রসর জাতিসমূহ। যেমন এখানে আমি কিছু শব্দ বললাম, যেমন ঐতিহাসিক বঞ্চনা, যে ধরেন একটা অঞ্চল ছিল যেটা দেশভাগের আগেও যেরকম মানে বঞ্চনার শিকার হতো, দেশভাগের পরেও তারা কিন্তু শিকার হচ্ছে, মানে শুরু থেকেই তারা হচ্ছে কি বঞ্চনার শিকার হচ্ছে। অথবা ধরেন পেশাভিত্তিক বৈষম্য, যে একজন ঝাড়ুদার যে রাস্তায় ঝাড়ু দেয় এবং একজন ধরেন হচ্ছে এমপি অথবা রাষ্ট্রের সিনিয়র কর্মচারী যেমন সচিব বা এরকম বড় বড় কর্মচারী, এখন ধরেন যে রাস্তার মধ্যে একটা লোক ঝাড়ু দিচ্ছে, আরেকজন এসি গাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু সে তার প্রতি কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, তাকে কিন্তু অন্যায়ভাবে কিছু বলতে পারবে না। কেন? কারণ হচ্ছে এখানে তো আমার হচ্ছে পেশাভিত্তিক বৈষম্য করা যাবে না। আমি একটা পেশায় আছি মানে যে আমি এখানে বস হয়ে গেলাম, ব্যাপারটা এখানে তা না। যে যেই কাজই করুক না কেন রাষ্ট্রের দিক থেকে সবাই কিন্তু সমান অধিকার লাভ করবে। তারপর ধরেন ভৌগোলিক বিচ্ছিন্নতা, ধরেন একটা দ্বীপ, ঠিক আছে, একটা দ্বীপ অথবা ধরেন হচ্ছে ছিটমহল, তাহলে এই যে এটা কিন্তু আমাদের মূল ভূখণ্ডের থেকে একটু বাইরে, তাহলে সে যেহেতু আমাদের মূল ভূখণ্ডের বাইরে, তাহলে তাকে আমি অমুক সুযোগ সুবিধা দিব না, এটাও কিন্তু বলা যাবে না। তার মানে আমাদের রাষ্ট্র যেই অঞ্চল নিয়ে গঠিত, সেই অঞ্চলের বাহিরে বা মূল ভূখণ্ডের বাইরে যারা থাকে অথবা অন্য কোনো পেশায় থাকে অথবা ঐতিহাসিকভাবে তারা একটু পিছিয়ে আছে, তাদের সাথে কিন্তু কোনো বৈষম্য করা যাবে না, তাদেরকে কিন্তু শোষণ করা যাবে না। রাষ্ট্র এটা কি করবে? রাষ্ট্র এটা দায়িত্ব নিবে। ওকে, এবার আমরা 15 নম্বরে চলে আসি। 15 নম্বর বলছে কি যে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা মানে কি? এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা শুরু করার আগে বলি, সেটা হচ্ছে যে আমাদের চাহিদা চাহিদা বা প্রয়োজন আর হচ্ছে অধিকার, এই দুটা কিন্তু আলাদা। মৌলিক চাহিদা বা প্রয়োজন এক জিনিস, মৌলিক অধিকার আরেক জিনিস। মৌলিক চাহিদা বা প্রয়োজন মানে কি? মৌলিক চাহিদা বা প্রয়োজন মানে হচ্ছে বেঁচে থাকার তাগিদে আপনি জন্ম নিয়েছেন, আপনি যতদিন বেঁচে থাকবেন সেটার তাগিদে আপনার যা যা দরকার, খাবার দরকার, কাপড় দরকার, আপনার একটা জায়গায় আপনি থাকবেন সে আশ্রয় দরকার, পড়াশোনা শিখবেন, শিক্ষা দরকার, এবং আপনি অসুস্থ হলে চিকিৎসা নেবেন, এগুলো হচ্ছে আপনার মৌলিক চাহিদা বা প্রয়োজন। আর মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার দেওয়ার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে? মৌলিক অধিকার দেওয়ার মূল আহ, পক্ষকে রাষ্ট্র, মানে রাষ্ট্র ঠিক করবে যে আপনার অধিকারগুলো কি হবে। তাহলে মৌলিক চাহিদাগুলো কিন্তু সর্বজনীন, মানে আপনি বিশ্বের যেখানেই যান না কেন আপনার মৌলিক চাহিদা বা প্রয়োজনগুলো সেম থাকবে, কিন্তু অধিকার কিন্তু সেম থাকবে না। বাংলাদেশে যে জিনিসটা মৌলিক অধিকার, আফগানিস্তানে সেটা নাও হতে পারে, ইউএসএ তে সেটা নাও হতে পারে, চীনে সেটা নাও হতে পারে। অর্থাৎ অধিকার নিশ্চিত করবে কে? রাষ্ট্র। তাহলে এই যে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, এগুলোকে আমরা মৌলিক অধিকার বলে ফেলি, এটা কিন্তু আসলে ভুল। আমাদেরকে এটাকে বলতে হবে মৌলিক চাহিদা বা প্রয়োজন। তাহলে এবার আমরা শুরু করি। 15 নম্বরে বলেছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। দেখেন আমরা কি বলেছি যে এগুলো কিন্তু আসলে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহলে মৌলিক দায়িত্ব কি হবে? যে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে, মানে আমাদের রাষ্ট্রের যে অর্থনীতি সেটাকে পরিকল্পিতভাবে বিকাশ করতে হবে। উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন, মানে আমাদের রাষ্ট্রের বিভিন্ন উৎপাদন, যেমন খাদ্যশস্য বলেন, তারপর হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে কি হয়? পণ্য উৎপাদিত হয়, সেবা উৎপাদিত হয়, খাদ্য উৎপাদিত হয়, এগুলোর বৃদ্ধি সাধন করতে হবে কিসের মাধ্যমে? পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে। এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, মানে জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের যে বস্তুগত এবং সংস্কৃতিগত যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দৃঢ় উন্নতি সাধন, মানে একদম শক্তিশালীভাবে সেটা উন্নতি করতে হবে এবং তাতে নিম্নলিখিত বিষয়গুলো অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে সেটা দেখি এবার। প্রথম কথা হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয় বা শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলো আমাদের এই যে মৌলিক উপকরণ, ঠিক আছে? মৌলিক উপকরণ যে জিনিস, মৌলিক চাহিদা সেই জিনিস, মৌলিক প্রয়োজন সেই জিনিস। তাহলে এই যে মৌলিক উপকরণগুলো কি করতে হবে? আমাদের নিশ্চিত করতে হবে, এবং এটা কার দায়িত্ব হবে? এটা হবে রাষ্ট্রের দায়িত্ব।
অর্থাৎ আপনি যদি খাবার না পান, বস্ত্র না পান, আশ্রয় না পান, চিকিৎসা না পান, শিক্ষা, এই জিনিসগুলা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। ঠিক আছে? আপনি খাবার পাচ্ছেন না, তাহলে অমুক এলাকায় দুর্ভিক্ষ হচ্ছে, তাহলে সেই এলাকায় দুর্ভিক্ষ নিরাময়ের মূল দায়িত্বটাই হচ্ছে রাষ্ট্রের। কিন্তু পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু একে অপরের পাশে থাকবো। ঠিক আছে? এই যে মৌলিক উপকরণের ব্যবস্থা, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে 15 ক, এটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা বা মৌলিক উপকরণ বা মৌলিক প্রয়োজন। এই যে খ নম্বরটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এখানে বলেছে কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরি বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার। অর্থাৎ আপনি বেঁচে থাকতে হলে আপনার অর্থ দরকার, খাদ্য দরকার। এখন রাষ্ট্র কি করবে? রাষ্ট্র তো আর আপনার বাসায় এসে খাবার দিয়ে যাবে না। আপনার এলাকায় যাতে খাবারের সাপ্লাইটা ঠিক থাকে, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু আপনি যে খাবারটা কিনবেন, আপনি যে খাবারটা কিনবেন অথবা একটা জামা কিনবেন অথবা আপনি একটা চিকিৎসা করবেন, সেটা নেওয়ার জন্য তো কিছু অর্থের দরকার। তাহলে অর্থ কিভাবে আসবে? আপনি কাজ করবেন, তার কাজের মজুরি হিসাবে আসবে। তার মানে আপনি যেই কাজ করার জন্য উপযুক্ত, কর্মের গুণ ও পরিমাণ, ঠিক আছে, আপনি যে কাজ করার জন্য উপযুক্ত এবং আপনি কতটুকু কাজ করতেছেন, এইটার উপর নির্ভর করে যুক্তিসঙ্গত মজুরি দিতে হবে। ঠিক আছে? ধরেন আপনি যে কাজটা করছেন সেটার জন্য আপনার প্রাপ্য হচ্ছে 1000 টাকা, কিন্তু কোনো প্রতিষ্ঠান সেটা আপনাকে দিল হচ্ছে 600 টাকা। তাহলে এটা কিন্তু আপনার সাথে বৈষম্য হয়ে গেল, যে আপনার এটা কিন্তু যুক্তিসঙ্গত মজুরি হলো না। আপনাকে দেওয়ার কথা 1000 টাকা, কিন্তু আপনাকে দিল 600 টাকা। এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? তার মানে আপনাকে, আপনি যে কাজ করতেছেন সেই অনুযায়ী বেতন দিতে হবে, কিন্তু সেইটা দিয়ে না দিয়ে যদি আপনাকে কম দেয়, সেটা কিন্তু যুক্তিসঙ্গত মজুরি হলো না। তাহলে যুক্তিসঙ্গত মজুরি কর্মের নিশ্চয়তা কে করবে? রাষ্ট্র করবে। যে যে এই পদে এই ব্যক্তি যদি কাজ করে তাহলে তাকে এত টাকা দিতে হবে মিনিমাম। তাহলে এটা রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু কাজ করতে হবে আপনাকে, আপনাকে কাজ করতে হবে, সেটার দক্ষতা আপনাকেই অর্জন করতে হবে এবং সেটার বিনিময়ে আপনি বেতন পাবেন। বেতন কত হবে এটা রাষ্ট্র ঠিক করবে, যে অমুককে অমুক টাকার নিচে টাকা দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে যুক্তিসঙ্গত বিশ্রাম। দেখেন প্রথমে কি হলো, আপনি মৌলিক উপকরণগুলো পাইলেন, খুব ভালো কথা। এবার আপনি উপকরণগুলো পাওয়ার পর বাইরে আসছেন অর্থ উপার্জনের জন্য, কর্মের অধিকার। এখন আপনি কাজ টাজ করে অনেক হাঁপায় গেছেন, তার মানে আপনার এখন কি দরকার? বিশ্রাম দরকার, বিনোদন দরকার, অবকাশ দরকার। এভাবে আমরা মনে রাখবো আর কি। তাহলে প্রথমে মৌলিক উপকরণ পাওয়ার পর আমরা কাজ করছি, কাজের পরে আমাদের বিশ্রাম, বিনোদন দরকার। তাহলে গয়ে বলা হয়েছে যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন বা অবকাশের অধিকার। অর্থাৎ আপনি ধরেন কাজ করতেছেন, এখন কাজের মাঝখানে মাঝখানে তো আপনার বিশ্রাম দরকার, তাই না? 8 ঘন্টা কাজের মধ্যে তো আপনি 8 ঘন্টাই কাজ করবেন না, আপনার একটু মাঝে মাঝে বিশ্রাম দরকার। আবার ধরেন সপ্তাহে 2টা দিন আপনার বা একটা দিন আপনার ছুটি দরকার, আপনি বাচ্চা কাচ্চাকে নিয়ে বা আপনার ওয়াইফকে নিয়ে অথবা আপনার হাজবেন্ড বা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আপনি একটু সিনেমা দেখলেন, আপনি একটু খেলাধুলা করলেন, আপনি একটু কোথাও বেড়াতে গেলেন, এই যে বিনোদন। আবার অবকাশ, ধরেন হচ্ছে একটা ঈদের ছুটি, হ্যাঁ, 2টা ঈদের ছুটি দিল বা শীতে একটা ছুটি দিল, মাতৃত্বকালীন অবকাশ। এই যে জিনিসগুলো যেগুলো আমাদের আসলে কাজের মাঝখানে মাঝখানে দরকার, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের কি করতে হবে? নিশ্চিত করতে হবে, এবং সেটা কে করবে? রাষ্ট্র করবে। আর ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে সামাজিক নিরাপত্তা। ঠিক আছে? এখানে বলা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা মানে কি? যে যারা বেকার, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতৃহীন, বার্ধক্যজনিত বা অন্যান্য পরিস্থিতির আয়ত্তাধীন কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার। ঠিক আছে? অর্থাৎ ধরেন কোনো কারণে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না, কোনো কারণে আপনি সমাজের যে মূল অর্থনৈতিক ধারা সেটার সাথে যুক্ত হতে পারছেন না, এবং আপনি এমন না যে আপনি সেটার জন্য এলিজেবল কিন্তু আপনি যাচ্ছেন না, আপনি আসলেই একটা বিপদে আছেন। বিপদটা কি? ধরেন আপনি একজন বেকার, আপনি চাকরির চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, আপনি এমন একটা অসুখে পড়ছেন যে অসুখটাতে আপনি 6 মাস বিছানায় পড়ে আছেন, অথবা একটা অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু আপনার একটা পা নষ্ট হয়ে গেল, আপনার হাত নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট হয়ে গেল, অথবা একজন মহিলা যে হচ্ছে তার স্বামী মারা গেছে, তার স্বামী হয়তো বা তার পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সে মারা যাওয়ার কারণে সে কিন্তু বিপদে পড়লো। একটা শিশু যে কিনা ছোটবেলাতে তার বাবা মা মারা যাওয়ার কারণে সে পড়াশোনা করতে পারতেছে না, 3 বেলা খাইতে পারতেছে না। অথবা ধরেন বয়স্ক মানুষ, ধরেন আহ, তার সন্তান নাই, অথবা তার সন্তানরা তাকে দেখতেছে না, তার মানে তার যে বয়স্ক, সে তো ইয়াং যখন ছিল সে আর্ন করছে, তাহলে সে যখন বয়স্ক হয়ে গেছে তার তার তো কিছু চাহিদা আছে, খাবার লাগবে, ওষুধ লাগবে, থাকার একটু জায়গা লাগবে, তাই না? তাহলে এই যে বয়স্ক হয়ে যাওয়ার পরে তার যে চাহিদাগুলো, এই যে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের অন্যান্য যে পরিস্থিতিগুলো রয়েছে, এই ধরনের পরিস্থিতিতে কিন্তু মানুষ চাইলেই আর্ন করতে পারে না।
তাহলে এই জায়গাতে কি চলে আসে? সামাজিক নিরাপত্তা। ঠিক আছে, এই যে সামাজিক নিরাপত্তা, এটা আসলে কি হয় যে রাষ্ট্র এই ধরনের যারা ব্যক্তি আছেন, যারা ইচ্ছা করলে আর্ন করতে পারছেন না, খুবই বিপদে আছে, এদের যাতে সামাজিকভাবে রক্ষা করা যায়, এদের যাতে অর্থনৈতিকভাবে একটু বাঁচায় রাখা যায়, এই জন্য রাষ্ট্র বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। সেটা আসলে কি? সরকারি সাহায্য লাভের মধ্যে। ঠিক আছে, সরকারি সাহায্য লাভের মাধ্যমে। এখন এটা আসলে আমরা সোজাসুজি ভাষায় বলি হচ্ছে বিভিন্ন ভাতা। ঠিক আছে, যেমন ধরেন আমরা জানি যে বয়স্ক ভাতা, আমরা জানি যে বৈধব্য ভাতা, আমরা জানি যে তারপর হচ্ছে বিভিন্ন আমরা, আপনারা জানেন কিনা জানি না, যে এখানে আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন, ঠিক আছে, ধরেন আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, যদি আপনার পরিবারের কেউ মারা যায়, তাহলে সরকার আপনাকে একটা নির্দিষ্ট ভাতা দিবে। আপনি যদি অ্যাক্সিডেন্ট করে আপনি যদি পঙ্গু হয়ে যান, তাহলে সরকার একটা নির্দিষ্ট ভাতা দিবে। অথবা অ্যাক্সিডেন্ট করে যদি আপনার এমন কোনো ক্ষতি হয় যার জন্য আপনি একদম পথে বসে গেছেন, সেটার জন্য সরকার কিন্তু একটা ভাতা দিবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের ভাতা, বেকারত্ব ভাতা, পঙ্গুত্ব ভাতা, বৈধব্য ভাতা, বার্ধক্য ভাতা, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ভাতা দেয়, এটা কিন্তু আসলে আমাদের কি রাষ্ট্রের মূলনীতিতে রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আপনি সরকারের কাছে দাবি করতে পারবেন। এটা কিন্তু ছোট হওয়ার কিছু নাই যে অমুক লোক বেকারত্ব ভাতা নিতেছে, তার সাথে আমরা হাসাহাসি করলাম যে হে তুই সরকারের টাকায় চলতেছিস, অথবা একজন বৃদ্ধ মানুষ সরকারের টাকায় চলতেছে। এখন ওই বৃদ্ধ মানুষটা যখন টাকা নিতে যাবে, হয়তো ওই দোকানদারটা অথবা ওই অফিসের অসৎ কর্মচারীটা, সে কিন্তু তাকে ছোট করতে পারে যে সরকারের টাকায় চলিস আমার। তাহলে এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা কিন্তু আমাদের মূলনীতিতেই রয়েছে যে সমাজে যারা একটু পিছিয়ে পড়েছে, যারা একটু বিপদে আছে, তাদের পাশে সরকার দাঁড়াবে। কিসের মাধ্যমে? সামাজিক নিরাপত্তার মাধ্যমে। এটাকে কি বলে? এটাকে বলে কিন্তু হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের, এটা কিন্তু একটা ওয়েলফেয়ার, WEL স্টেট। ঠিক আছে, কল্যাণমুখী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য যে আপনি আপনার রাষ্ট্রের যে জনগণ, তাদেরকে কখনো রাস্তায় ফেলে দিবেন না। ঠিক আছে, এই ওয়েলফেয়ার স্টেটের বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে সামাজিক নিরাপত্তাগুলো নিশ্চিত করা, যে আপনি যখন সমাজে অনেক মানুষ হয়ে যাবে যারা এরকম বিপদে আছে, তাদের পাশে রাষ্ট্র দাঁড়াচ্ছে, এটাই কিন্তু ওয়েলফেয়ার স্টেটের বৈশিষ্ট্য। আপনারা যখন ওয়েলফেয়ার স্টেট নিয়ে লিখবেন, তখন এই 15 নম্বর অনুচ্ছেদের ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করতে পারেন। ঠিক আছে, এবার আমরা চলে আসি 16 নম্বর অনুচ্ছেদে। 16 নম্বর বলেছে যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এটা আসলে খুবই সোজা একটা বিষয়, যে আপনি যখন গ্রাম আর শহরের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। কি বলা হয়েছে? নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ। গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণ ব্যবস্থা কোথায়? গ্রামে, মানে গ্রামে বিদ্যুৎ দিতে হবে। কুটির শিল্প, ঠিক আছে, এবং অন্যান্য শিল্পের বিকাশ, মানে আপনি ঘরে বসে যে টুকটাক কাজগুলো, যেমন কাঁথা সেলাই বলেন, বিভিন্ন বাঁশের কাজ বলেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্রাফটিং বলেন, ঠিক আছে, এই জিনিসগুলা মানে যেটা বাসায় বসে তৈরি করা যায় এবং হালকা পাতলা অর্থ উপার্জন করা যায়, যেমন শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নয়ন, এগুলোর মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে? কৃষি বিপ্লব, যে গ্রামে আমার কি করতে হবে? কৃষিতে বিপ্লব নিয়ে আসতে হবে, আমার শস্য উৎপাদন বাড়াইতে হবে, আমার অর্থকরী ফসল উৎপাদন বাড়াইতে হবে, আমাকে মানে খাদ্যশস্যে কি হতে হবে? স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর গ্রাম অঞ্চলে বৈদ্যুতিকরণ, কারণ আপনি যদি বিদ্যুৎ না দেন, তাহলে মেশিন চলবে কি দিয়ে? আপনার হচ্ছে গিয়ে বাতি জ্বলবে কি দিয়ে? আপনার মোটর চলবে কি দিয়ে? তাই না? তাহলে আপনাদের গ্রামে বিদ্যুৎ দিতে হবে, কুটির শিল্পকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। এই জন্য কিন্তু আমাদের দেশে বিসিক নামে একটা প্রতিষ্ঠান রয়েছে। এই বিসিকের কাছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কুটির শিল্পটাকে বিকাশ করা, গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা। অর্থাৎ একটা শহরের স্কুল বেশি সুযোগ পাবে, বেশি আহ, বরাদ্দ পাবে, কিন্তু গ্রামের স্কুল পাবে না, এটা করা যাবে না। তাহলে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন বরাদ্দ গ্রাম শহর দুই জায়গায় সমানভাবে দিতে হবে। শহরের সাথে গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, পুল, ব্রিজ, হ্যাঁ, রেল লাইন, এগুলা কিন্তু তৈরি করতে হবে। এবং জনস্বাস্থ্য মানে গ্রামে যে হাসপাতাল থাকবে, গ্রামে যে বিভিন্ন টিকা দানকারী যে প্রতিষ্ঠানগুলো থাকবে বা বিভিন্ন অর্গানাইজেশন গুলো থাকবে, এনজিও গুলো থাকবে, এগুলোর মাধ্যমে কি করতে হবে? আমাদের গ্রামের আমূল রূপান্তর সাধন করতে হবে। এবং এটার ব্যবস্থা কে গ্রহণ করবে? রাষ্ট্র করবে। মানে রাষ্ট্র এই ইনিশিয়েটিভটা নিবে যে আমার গ্রাম এবং শহরে যাতে কোনোভাবেই কোনো বৈষম্যের সৃষ্টি না হয়, গ্রাম পিছিয়ে থাকবে, শহর আগায় যাবে, এটা যাতে না হয়, গ্রাম শহর যাতে সেম লেভেলে চলে আসে। ঠিক আছে,
কেউ যাতে কোনোভাবে বৈষম্যের শিকার না হয়, এবং অর্থনৈতিক দিক থেকেও যাতে গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য কমে আসে। এবার হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। আমরা জানি যে আমাদের যে হস্তলিখিত সংবিধানটা ছিল, এই সংবিধানে 1972 সালের হস্তলিখিত সংবিধানে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু স্বাক্ষর করেননি। এটা কিন্তু এই অনুচ্ছেদের কিছু বক্তব্য নিয়ে তাদের মধ্যে কিন্তু একটু বিরোধ ছিল। তারা হচ্ছে এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই জন্যই কিন্তু এই 17 নম্বর অনুচ্ছেদের জন্যই কিন্তু আমার কি হয়নি, সুরঞ্জিত সেনগুপ্ত ওইখানে স্বাক্ষর করেননি। তাহলে এখানে কি বলা হয়েছে, রাষ্ট্র একই পদ্ধতির মানে হচ্ছে কি, যে শহরে যে পদ্ধতিতে শিক্ষা থাকবে গ্রামেও সেই পদ্ধতিতে শিক্ষা থাকবে। শহরের শিক্ষার্থীরা যে বই পড়বে গ্রামের শিক্ষার্থীরাও সেই বই পড়বে। যেই পরীক্ষা শহরের শিক্ষার্থীরা দিবে সেই পরীক্ষা গ্রামের শিক্ষার্থীরাও দিবে। তাহলে গণমুখী মানে কি, স্কুলে যে কেউ যে কোনো সময় আসতে পারবে। মানে এমন না যে আমি অমুককে ভর্তি নিব না, অমুক এই পরীক্ষাটা দিতে পারবে না, ব্যাপারটা এরকম না। সবাই এই শিক্ষা পদ্ধতিতে আসার জন্য যোগ্য। এবং সর্বজনীন মানে কি, আমাকে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। আমি এমন কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবো না যেখানে শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠী সেটাতে অংশগ্রহণ করতে পারবে, বাকিরা পারবে না। ঠিক আছে? এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান। মানে একটা নির্দিষ্ট স্তর, ধরেন ক্লাস 8 পর্যন্ত অথবা ক্লাস 10 পর্যন্ত অথবা ক্লাস 12 পর্যন্ত, এটা আইনের দ্বারা নির্ধারিত হবে যে কখন কোন ক্লাস পর্যন্ত। কারণ আমাদের যখন হস্তলিখিত সংবিধান ছিল তখন কিন্তু আহ, মানে মানুষ একটা সিগনেচার দিতে পারবে, এটাই কিন্তু একটা নির্দিষ্ট স্তর ছিল। ঠিক আছে? যে আমার মানুষজন জাস্ট নিজের নামটা লিখতে পারবে। কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু আলাদা। এখনকার পরিস্থিতিতে আমরা চেষ্টা করি যে যাতে মানুষ বা শিক্ষার্থীরা যাতে আরো উচ্চ পর্যায়ে পর্যন্ত পড়াশোনা করে, যাতে ঝরে না পড়ে। তাহলে এই জিনিসটা নির্ধারিত কিভাবে, কিসের মাধ্যমে হবে, আইনের দ্বারা নির্ধারিত হবে। এবং এই নির্দিষ্ট স্তর পর্যন্ত বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক, মানে আপনি টাকার জন্য পড়াশোনা করতে পারতেছেন না, এটা যাতে না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার আপনাকে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে কিন্তু আপনি পড়তেছেন না, এটাও কিন্তু আপনার অন্যায়। এটা কিন্তু সরকার বাধ্যতামূলক করে দিচ্ছে। সরকার যদি বলে ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, তার মানে প্রত্যেকটা বাচ্চাকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করতেই হবে। কেউ যদি এটাতে বাধা দেয়, কোনো বাবা মা বা কোনো আহ, সমাজের কোনো মানুষ যদি বলে যে অমুককে পড়াশোনা করার দরকার নাই, ওকে কাজে দিয়ে দাও, শিশু শ্রমে দিয়ে দাও, তাহলে এটা কিন্তু একটা আপনার অন্যায়, এবং এটা কিন্তু আপনার মানে মানে শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে? যে বাধ্যতামূলক শিক্ষা যদি আপনি না নেন অথবা আপনাকে যদি কেউ করতে না দেয়, সেক্ষেত্রে কিন্তু সরকার আপনাকে শাস্তি দিতে পারে, সরকার আপনাকে বাধ্য করতে পারে যে তোমাকে স্কুলে যেতেই হবে। ঠিক আছে? তারপরে ক্ষয় কি বলা হচ্ছে, সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত এবং স্বইচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য। আচ্ছা, এইখানে আমাদের চলে আসা হচ্ছে হিউম্যান রিসোর্স বিষয়টা। দেখেন, এখানে আসলে আমাদের আসলে একটু ব্যর্থতা রয়েছে যে আমাদের দেশের যে কোনো তুলনা কিন্তু আমরা একটা নির্দিষ্ট দেশের সাথে দেই, সেটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম 1975 সালে স্বাধীন হয়, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। এই জন্য যেহেতু দুইটা দেশ পাশাপাশি একই একই মহাদেশে অবস্থিত এবং স্বাধীনও হয় প্রায় কাছাকাছি সময়, এই জন্য আমাদের দেশের অর্থনীতি গ্রো করতেছে নাকি পিছিয়ে যাচ্ছে, এটা আমরা কিন্তু আহ, বিচার করি হচ্ছে ভিয়েতনামের সাথে, মানে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা যদি দেখি ভিয়েতনামের এক্সপোর্ট ইনকাম প্রায় গত বছর প্রায় $400 বিলিয়ন ছিল এক্সপোর্ট ইনকাম। ঠিক আছে? রপ্তানিকৃত আয়। আর বাংলাদেশের এক্সপোর্ট ইনকাম ছিল মাত্র 40 বা 42 বিলিয়ন। তাহলে এই যে এক্সপোর্ট ইনকামের যে পার্থক্য, এটা আসলে কেন? বাংলাদেশের একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডাচ ডিজিজ। ডাচ ডিজিজ মানে কি, যে অর্থনীতির একটা নির্দিষ্ট সেক্টরের উপর অতিমাত্রা নির্ভরশীলতা। আমাদের দেশে আমরা জানি যে আমাদের এক্সপোর্ট ইনকামের প্রায় 80%-এর বেশি আসে কি থেকে, আরএনজি সেক্টর থেকে। ঠিক আছে? আরএনজি সেক্টর থেকে। তার মানে আরএনজি সেক্টর যদি কোনোদিন কোনো কারণে ফল করে, আমাদের কিন্তু এক্সপোর্ট ইনকাম একদম কমে আসবে। কিন্তু অন্যদিকে আমরা যে ভিয়েতনামের এই যে 400 বিলিয়ন দেখি, 400 বিলিয়নের মধ্যে কিন্তু প্রায় 40 থেকে 42 বিলিয়ন কিন্তু তারা আরএনজি থেকে আর্ন করছে। তাহলে বাকি যে 360, এটা কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আর্ন করছে। সেটা হচ্ছে খাদ্যশস্য রপ্তানি, ইলেকট্রনিক্স রপ্তানি, হিউম্যান রিসোর্স রপ্তানি। ঠিক আছে? এই যে হিউম্যান রিসোর্স রপ্তানি, এটাতেও কিন্তু আমাদের চরম ব্যর্থতা আছে। আমরা জানি আমাদের দেশ থেকে প্রতি বছর বিদেশে
প্রচুর মানুষ শ্রমিক হিসেবে যায়, কিন্তু দুঃখজনকভাবে এটাই সত্যি যে আমাদের দেশের মানুষেরা লো স্কিল কাজ করতে যায় আর কি। ঠিক আছে, লো স্কিল কাজ করা মানে কি, ধরেন আহ, মানে রাজমিস্ত্রির কাজ করা, অথবা বিভিন্ন জায়গায় ক্লিনারের কাজ করা, তারপর হচ্ছে বারটেন্ডার হিসেবে কাজ করা, মানে যে কাজগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই মানে লো স্কিল হিসেবে ধরা হয়, যেখানে অর্থ খুবই কম, সেই কাজগুলোই কিন্তু মানুষজন বিদেশে যায় করার জন্য। হ্যাঁ, সেখানে ইনকাম বেশি, কিন্তু কাজ তো লো স্কিল। এই জন্য যেটা হয় যে বাংলাদেশে কিন্তু এই মাঝে মাঝে দেখবেন যে অনেক কর্মী ফেরত আসে। কেন আসে? লো স্কিল কাজ, যখনই কোনো জায়গায় কোনো অর্থনীতি যখন আহ, মানে অর্থনীতিতে কোনো সমস্যা হয়, তখন কিন্তু সবার আগে লো স্কিল্ড ওয়ার্কারদের কিন্তু ছাঁটাই করা হয়। ঠিক আছে, যদি লো স্কিল্ড ওয়ার্কারদের ছাঁটাই করা হয়, তাহলে সবার আগে ছাঁটাই করে কারা? সবার আগে ছাঁটাই করে হচ্ছে বাংলাদেশের মানুষজন। কেন? কারণ তারা আসলে অতটা স্কিল না, তারা অতটা বড় বড় জায়গায় কাজ করতে পারে না। ঠিক আছে, এই জন্যে বাংলাদেশের হিউম্যান রিসোর্স কিন্তু আসলে অতটা উন্নত না। হিউম্যান রিসোর্স উন্নত করতে গেলে আমাদের কি কি করতে হবে? হিউম্যান রিসোর্স উন্নত করতে গেলে আমাদের আহ, মূলত জায়গায় হাত দিতে হবে কারিগরি শিক্ষার উপর। আমাদের দেশে যে কারিগরি শিক্ষা আছে, পলিটেকনিক বলেন বা বিভিন্ন প্রশিক্ষণ দেয় এরকম জায়গা বলেন, এই জায়গাগুলোতে আমাদের অর্থায়ন করতে হবে। এই জায়গাগুলোতে শিক্ষার্থীরা যাতে ভালো করে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যাতে প্র্যাকটিক্যাল নলেজটা ভালো থাকে, তারা যাতে ইঞ্জিনিয়ারিং বলেন, চিকিৎসা বলেন বা সেবা বলেন, সব জায়গায় যাতে তারা বাস্তবসম্মত শিক্ষা নিতে পারে, শুধু ডিগ্রি নিয়ে না চলে যায়, এই জায়গাগুলোতে আমাদের মানে দিতে হবে আর কি, নজর দিতে হবে। কারণ এই যে প্রশিক্ষণ প্রাপ্ত যদি আপনি না হন, আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত যদি না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওই জায়গায় গিয়ে সার্ভাইভ করতে পারবেন না। এবং স্বেচ্ছা প্রণোদিত, মানে আপনাকে এখানে কেউ বাধ্য করতেছে না, কিন্তু আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এবার গতে চলে আসি। আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য, মানে ধরেন আপনার বাংলাদেশের আইন বললো যে আগামী 5 বছরের মধ্যে আমি নিরক্ষরতা দূর করব, কিন্তু বাস্তবে দেখা গেল যে আমার 5 বছরে আমি সেটা 50% অ্যাচিভ করছি, তাহলে আইন বলবে যে ঠিক আছে, পরবর্তী আরো 5 বছর সময় দিলাম, তখন গিয়ে দেখলো 70% হয়েছে। পরে বললো যে ঠিক আছে, আমি আরো 10 বছর বাড়ায় দিলাম, তখন গিয়ে দেখলো সেটা 90% হয়েছে। মানে এটা হচ্ছে যে আপনার আইন নির্ধারণ করে দিবে যে আপনি কতটুকু সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করবেন। নিরক্ষরতা মানে কি? আপনি নিজে লিখতে পারতেছেন না, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আর যদি আপনি বাস্তবে চিন্তা করেন, নিরক্ষরতা মানে হচ্ছে একজন শিক্ষিত নাগরিক না আসে, সে শিক্ষিত না, সে নিজের নাম লিখতে পারে না, সে পড়তে পারে না, সে হিসাব করতে পারে না খাতা কলমে, এটা হচ্ছে নিরক্ষরতা। তো এটা হচ্ছে আইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে, এটা কোনো ফিক্সড টাইম দেওয়া নাই, এটা আইনের মাধ্যমে নির্ধারিত হবে। কারণ বাস্তবে কিন্তু সবসময় সবকিছু এত দ্রুত করা সম্ভব হয় না। এবার আসি 18 নম্বরে, জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতার মধ্যে দুটো জিনিস আছে, একটা জনস্বাস্থ্য, একটা নৈতিকতা। জনস্বাস্থ্য মানে মানুষের পুষ্টি স্তর, মানুষের স্বাস্থ্য। এবং নৈতিকতা মানে কি? নৈতিকতা মানে মানুষের মানবিক আচরণ, মানবিক ব্যবহার। আপনি যখন এমন কোনো কাজ করবেন যেটা আরেকজনকে ইফেক্ট ফেলবে, কিন্তু এটা আপনার করা উচিত না, সেটা কিন্তু আসলে নৈতিক জিনিস, অনৈতিক কাজ হয়ে যায়, তাই না? তাহলে এবার আমরা দেখি 18তে কি কি বলা হয়েছে। জনগণের পুষ্টির স্তর উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। দেখছেন, এখানে বলা হয়েছে কি, যে মানুষের স্বাস্থ্যটাকে যাতে উন্নত হয়, এটা কিন্তু রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হবে। এবং আরোগ্য প্রয়োজন, আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজনীয় ব্যতীত, ঠিক আছে, মদ্য এবং অন্যান্য মাদক পানীয়, স্বাস্থ্য হানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণ। এইখানে একটা বিষয় আছে, দেখেন। আরোগ্যের প্রয়োজনে, অর্থাৎ আরোগ্যের প্রয়োজনে মানে কি? আপনি বিভিন্ন ড্রাগস দেখবেন যেগুলা মানুষজন যেগুলোতে নেশা করে, এই ড্রাগস গুলো কিন্তু আসলে মূলত নেশা করার জন্য না। যেমন আপনার ঘুমের ওষুধ আছে না, যেমন আমরা খুব নাম শুনি, এটা হচ্ছে ফেন্সিডিল। ফেন্সিডিল কিন্তু আসলে নেশা করার জিনিস। আর ফেন্সিডিল কি? এটা হচ্ছে একটা কাশির ওষুধ। এটা কাশির ওষুধ, কিন্তু আমরা জানি কাশির ওষুধ খালি একটু ঘুম ঘুম ধরে, একটু ঝিমঝিম আসে। তাহলে এখন আপনি যদি কাশির জন্য ব্যবহার না করে একটা ঘুমের ওষুধ, মানে আপনি কাশির ওষুধটাকে কাশির ওষুধ না ব্যবহার করে আপনি ঘুমানোর জন্য, নেশা করার জন্য ব্যবহার করতেছেন, এটা করা যাবে না। আপনি ধরেন আফিম, আফিম কিন্তু আসলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন ব্যথা কমানোর জন্য বা বিভিন্ন জায়গায় চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন এই আফিম যদি আপনি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার না করে নেশা করার জন্য ব্যবহার করেন, এটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে? অথবা ধরেন বিভিন্ন অ্যালকোহল,
অ্যালকোহল কিন্তু বিভিন্ন জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামগ্রী জীবাণুমুক্তকরণের কাজে ব্যবহার করা হয়। তাহলে এখন এই অ্যালকোহল যদি আপনি জীবাণুমুক্তকরণের কাজে ব্যবহার না করে সেটা দিয়ে আপনি নেশা করেন, সেটাও কিন্তু করা যাবে না। তাহলে এই যে যেই জিনিসগুলো মেডিকেল সায়েন্সের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ অন্যান্য কোনো সেক্টর যেটা আইনের দ্বারা নির্ধারিত, ওই স্পেসিফিক সেক্টর ছাড়া আপনি যদি সেটা নেশা করার জন্য ব্যবহার করেন বা মাদক হিসেবে ব্যবহার করেন, সেইটা নিষিদ্ধ করার জন্য রাষ্ট্র কি করবে? কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গণিকা বৃত্তি বা প্রস্টিটিউশন যেটাকে বলে, এইটা এবং জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা দেখবেন ইদানিং কিন্তু অনলাইনে জুয়া খেলাটা অনেক বেড়ে গেছে। তাহলে এই যে অনলাইনে জুয়া খেলা, এটা যাতে কমে আসে, এই জন্য কিন্তু সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। অনেকগুলো সাইট এই 2026 সালে 300 300-র উপরে কিন্তু সাইট সরকার বন্ধ করছে। ঠিক আছে, মানে ব্লক করে দিচ্ছে আর কি, বিটিআরসি। এবং এই যে গণিকা বৃত্তি প্রস্টিটিউশন, এটা কিন্তু সরকার ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো দেখবেন বিভিন্ন জায়গায় কি হচ্ছে, এই প্রস্টিটিউশনটা আসছে। এইটাকে আসলে পুরোপুরি নিরোধ করা কেন যাচ্ছে না, এটা আসলে আমি জানি না। তবে একজন প্রস্টিটিউটকে যদি আপনি প্রস্টিটিউশন থেকে বের করে নিয়ে আসেন, তাহলে সে সেখান থেকে বের হওয়ার পর সামাজিকভাবে মর্যাদা কতটুকু পাবে, বা তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারটা কিরকম হবে, তাদেরকে অন্যান্য পেশায় আপনি কিভাবে ইনভলভ করতে পারেন, এই পলিসিগুলো যদি আপনি প্রপারলি না করতে পারেন, তাহলে কিন্তু প্রস্টিটিউশন পুরোপুরি বন্ধ করা যাবে না। তার মানে যারা প্রস্টিটিউট আছেন তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসে সামাজিকভাবে মর্যাদা দান, তাদের রিহ্যাবিলিটেশন এবং তাদের অন্য কোনো পেশায় ইনভলভ করা, এটা পুরোপুরি একটা পলিসির ব্যাপার। এই পলিসি যদি প্রপারলি ইমপ্রুভ মানে করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রস্টিটিউশন পুরোপুরি বন্ধ করা যাবে। এই 18 ক খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড। ঠিক আছে, এনভায়রনমেন্ট, যখনই কোনো এনভায়রনমেন্ট রিলেটেড কথা আসবে, আপনি রিটেনে এই অনুচ্ছেদটা লাগাই দেবেন। সেটা কি? 18 ক রাষ্ট্র কি বলছে? রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন, বন্যপ্রাণীর সংরক্ষণ নিরাপত্তা বিধান করবে। অর্থাৎ রাষ্ট্র কি করবে? পরিবেশ সংরক্ষণ করবে এবং সেটা উন্নয়ন করবে। প্রাকৃতিক সম্পদ যেমন নদী বলেন, তেল গ্যাস এগুলো বলেন, জীববৈচিত্র্য, আমাদের যে বায়োডাইভার্সিটি রয়েছে, বিভিন্ন পশু পাখি রয়েছে, জলাভূমি, বিভিন্ন নদী, এখানে আমাদের রামসার চলে আসে। আমরা পরবর্তীতে যদি যখন ইন্টারন্যাশনাল করবো, তখন দেখবো যে রামসার কনভেনশন, যে জলাভূমি সংরক্ষণ, ঠিক আছে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এটারও একটা কনভেনশন আছে, এটা আমরা পড়বো। এই যে এই জিনিসগুলো সংরক্ষণ করবে এবং এটা যাতে হারায় না যায়, সেটার জন্য নিরাপত্তা বিধান করবে। কার জন্য? বর্তমান, এটা তো আমরা বুঝতেছি আমাদের জন্য কেন, কিন্তু ভবিষ্যৎ, ভবিষ্যতের জন্য কেন করা দরকার? ধরেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, ওই সময়টাতে এটা ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে। এখন এই যে ইনক্লুড করা হয়েছে, এটা কততমতে? 15তম সংশোধনীর মাধ্যমে। এখন ধরেন আজকে হচ্ছে 2026 সাল। এই 2026 সালে বসে আমি বলতেছি যে আমি পরিবেশ সংরক্ষণ করব, কিন্তু আমার যখন নাতিপুতি আসবে তখন তো 2060 সাল হবে, তাই না? 2060 সাল হবে। আমরা যখন মারা যাব, তাদের যখন নাতিপুতি আসবে, তখন হয়তো বা 2100 সাল আসবে। ঠিক আছে, তাহলে এতদিন তো আমাকে পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে যারা আসতেছে তারা যাতে বেঁচে থাকতে পারে। তাহলে এই যে পরবর্তী প্রজন্মের জন্যও কিন্তু আমাকে পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে। মানে যা আছে আমি ব্যবহার করে চলে গেলাম, গাছ টাছ কেটে ফেললাম সবকিছু, পরবর্তীতে যে আছে সে হচ্ছে বায়ু দূষণে, শব্দ দূষণে, বিভিন্ন ধরনের দূষণের কারণে সে বাঁচতে পারলো না, এটা করা যাবে না। নিজেকে যেমন বাঁচতে হবে, পরবর্তী প্রজন্মের চিন্তাটাও আমাদের করতে হবে। ওকে, এবার এখানে আসি আমার সুযোগের সমতা। ঠিক আছে, আমাদের সুযোগের সমতা আমরা পরবর্তীতে দেখব, অনুচ্ছেদ 27-এর মধ্যে থাকবে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। ঠিক আছে, অনুচ্ছেদ 27-এ থাকবে আইনের দৃষ্টিতে সমতা, তবে অনুচ্ছেদ 19-এ কি থাকে? সুযোগের সমতা। সুযোগের সমতাতে কি বলা হয়েছে? সুযোগের সমতাতে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার রাষ্ট্র সচেষ্ট হইবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরে বলা হয়েছে মানুষের সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য এবং নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য প্রজাতন্ত্রের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়নের সমানস্থ প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক মানে কি, সর্বত্র মানে কি,
সর্বোত্তম মানে এখানে কি কি থাকবে? এখানে গ্রাম থাকবে, এখানে শহর থাকবে, এখানে দ্বীপ থাকবে, ঠিক আছে, এখানে পাহাড় থাকবে। তার মানে রাষ্ট্রের যেই যেই জায়গাগুলো থাকে সব জায়গায় সমান স্তর, মানে ঢাকা শহর যেভাবে উন্নত হবে, চট্টগ্রাম চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সেভাবে উন্নত হবে, কুড়িগ্রামের একটা নদী বিগ্রহ একটা অঞ্চল সেভাবে উন্নত হবে, ঠিক আছে। বরিশালের যেখানে প্রায় প্রায় হচ্ছে ঘূর্ণিঝড় হয়, সেখানেও কিন্তু সমানভাবে উন্নত হবে, অর্থাৎ একটা প্রজাতন্ত্রের সব জায়গায় সমানভাবে উন্নত হবে। এবং এটা উন্নয়নের জন্য সুষম সুযোগ সুবিধাদান নিশ্চিত করবে কে? রাষ্ট্র, ঠিক আছে। এটা নিশ্চিত করবে কে? রাষ্ট্র, অর্থাৎ কোনো জায়গায় যাতে ইয়ে না হয়। আর 3 নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরে বলা হয়েছে কি, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। তার মানে মহিলারা যাতে বৈষম্যের শিকার না হয়, সেটার জন্য রাষ্ট্র একটা পলিসি তৈরি করবে যাতে তারা বৈষম্যের শিকার না হয়। তাহলে আমাদের এই 19-3 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখনই জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আলোচনা করব, আমরা যখনই হচ্ছে নারী পুরুষের অধিকার নিয়ে আলোচনা করব, তখনই কিন্তু আমাদের এই 19-3 নাম্বারটা নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সংবিধানটা আসলে কিভাবে পড়তে হবে আশা করি আপনারা বুঝে নিতে পারতেছি। সেটা হচ্ছে যে সংবিধান পড়ার সময় আমি কোন বিষয় নিয়ে পড়তেছি এবং পরবর্তীতে আমাকে যাতে আহ, ওই জিনিসটা নিয়ে যখন আলোচনা করব, তখন বিভিন্ন প্রবন্ধে বলেন, এসেতে বলেন, আমরা যাতে আম, আলোচনা করতে পারি। যেমন আমাকে রিটেনে দেওয়া হলো যে বিভিন্ন জায়গায় মানুষের অধিকার, নারী পুরুষের অধিকার, জেন্ডার ডিসক্রিমিনেশন, এই ধরনের বিষয়গুলো নিয়ে লিখতে বললো, তখন কিন্তু আপনাকে এই যে 19-3 এই ধরনের অনুচ্ছেদগুলো লিখতে হবে। আপনি যখনই কোনো রিটেন পরীক্ষায় একটা সংবিধানের অনুচ্ছেদ লাগাবেন, একটা সংবিধানের অনুচ্ছেদ নিয়ে আপনি আলোচনা করবেন, তখনই কিন্তু পরীক্ষক বুঝতে পারবে যে হ্যাঁ, আপনার নলেজ কিন্তু অন্যদের থেকে অনেকটা ডিপ। কারণ আপনি আহ, জগা খিচুড়ি তথ্য ব্যবহার করতেছেন, উনি বুঝবে যে আপনি জাস্ট কয়েকটা তথ্য মুখস্থ করে আসছেন, ওগুলো ঢেলে দিচ্ছেন। কিন্তু আপনি যখনই সংবিধান নিয়ে আলোচনা করবেন, আপনি যখনই কোনো স্পেসিফিক আইন নিয়ে আলোচনা করবেন, আপনি যখনই রাষ্ট্রের কোনো ক্রাইসিস নিয়ে আলোচনা করবেন, রাষ্ট্রের কোনো পলিসি নিয়ে আলোচনা করবেন, তখনই কিন্তু পরীক্ষক বুঝতে পারবে যে হ্যাঁ, এই ক্যান্ডিডেটটা জানে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার জন্য সে কিন্তু যোগ্য। তার মানে আপনাকে আপনার যোগ্যতা দিয়ে নাম্বার তুলতে হবে, এবং সেটার জন্য সংবিধান কিন্তু আপনার একটা বড় হাতিয়ার হতে পারে। এবার আসি আমরা 20 নম্বর অনুচ্ছেদে। 20 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? অধিকার ও কর্তব্য রূপে কর্ম। মানে কর্মটা কি হবে? অধিকার ও কর্তব্য, মানে আপনি কাজ করার অধিকার থাকবে এবং কাজ করা আপনার কর্তব্য হবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কর্ম। কর্মের সংজ্ঞাটা, কর্মতে কি বলা হয়েছে? কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য, সম্মানের বিষয়। অর্থাৎ কাজ আপনার জন্য অধিকার, আপনি কাজ করতে চাইতে পারেন, আপনি কাজ করা আপনার অধিকার, কাজ করা আপনার কর্তব্য। আপনি বসে থাকলে এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে হলো না, আপনি আপনার পরিবারের জন্য, সমাজের জন্য আপনাকে কাজ করতে হবে, এটা আপনার কর্তব্য। এবং সম্মানের বিষয়, এই যে আপনি পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, পরিশ্রম করে যে আপনি অর্থ উপার্জন করছেন, এই জিনিসটা কিন্তু আপনার জন্য সম্মানের। আপনি যে খেটে টাকা আর্ন করেন, আপনি যে মানুষের কাছ থেকে কি বলে, ঘুষ খান না, মানুষের টাকা আত্মসাৎ করেন না, আপনি যে খেটে খান, এটা কিন্তু আপনার জন্য সম্মানের বিষয়, ঠিক আছে। তার মানে কর্ম একজন মানুষের জন্য, একটা নাগরিকের জন্য অধিকার, কর্তব্য এবং সম্মানের বিষয়। এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে এবং প্রত্যেকের কর্মানুযায়ী স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবেন, ঠিক আছে। এটা আমরা একটু আগেও দেখে এসেছি। এই যে এখানে, এই যে এখানে যুক্তিসঙ্গত মজুরি, এটা হচ্ছে কত নম্বরে? 15 নম্বরে দেখেছিলাম, তাই না? তার মানে আপনি এখানে কর্মের জন্য যুক্তিসঙ্গত মজুরি পাবেন। আর এখানে বলা হয়েছে যে আপনি যেই কাজ করবেন, সুতরাং আপনার যোগ্যতা কি? আপনি যদি একজন ডাক্তার হন, আপনি ডাক্তারের বেতন অনুযায়ী বেতন পাবেন। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, সেই অনুযায়ী বেতন পাবেন। আপনি যদি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, আপনি সেই অনুযায়ী বেতন পাবেন। আপনি যদি রিক্সা চালান, তাহলে আপনার সেই অনুযায়ী উপার্জন হবে। আপনি যদি একটা মুদির দোকান দেন, আপনার সেই অনুযায়ী বেতন হবে, ঠিক আছে। তাহলে আপনার যোগ্যতা যেটা হবে, আপনি সেই অনুযায়ী বেতন পাবেন, যোগ্যতার থেকে কম বেতন আপনি পাবেন না। এবং আপনি যোগ্যতা আছে কিন্তু আপনি যে অন্য কাজ করতেছেন, যেমন আমি ধরেন বলি যে আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি প্রজাতন্ত্রের বিসিএস ক্যাডার, মানে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, তাহলে আপনি প্রজাতন্ত্রের কর্মচারীর অনুযায়ী বেতন পাবেন। আপনি এটা চিন্তা করতে পারবেন না যে গুগলে একজন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার বেতন পাচ্ছে বছরে 1 কোটি টাকা, আমি কেন পাচ্ছি না? কারণ আপনি আপনার যোগ্যতা অনুযায়ী জায়গায় যান নাই, ঠিক আছে। তার মানে আপনার যোগ্যতা যাই থাকুক না কেন, আপনি যেই কাজ করবেন সেই অনুযায়ী আপনি বেতন পাবেন।
আর দ্বিতীয় কথা বলেছে রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয়, এই যে এই জায়গাটাতে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, দুর্নীতি অথবা গুড গভর্নেন্স। ঠিক আছে, এখানে আমাদের চলে আসছে কি, যখন আমাদের দুর্নীতি বা গুড গভর্নেন্স নিয়ে আলোচনা করা হবে তখনই আমরা কি নিয়ে চলে আসবো, 20-এর, এক মিনিট সরি, তখনই আমরা কি নিয়ে চলে আসবো হচ্ছে 20-এর 2। ঠিক আছে, দুর্নীতি বা গুড গভর্নেন্স নিয়ে আলোচনা করলে আমরা কি নিয়ে চলে আসবো, 20-এর 2। তাহলে এখানে কি বলছে, কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হইবেন না এবং বুদ্ধিবৃত্তিমূলক এবং কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টি প্রয়াসে মানবিক ব্যক্তিত্ব পূর্ণতায় অব্যক্তে পরিণত হইবে। অর্থাৎ এখানে আপনার অনুপার্জিত আয় মানে কি, অনুপার্জিত আয় মানে হচ্ছে আপনি ঘুষ খাচ্ছেন কিনা, ঠিক আছে, আপনি কারো অর্থ আত্মসাৎ করছেন কিনা, কারো সম্পত্তি আত্মসাৎ করছেন কিনা, এগুলো কিন্তু আপনার উপার্জিত আয় না। আপনি আরেকজনের অর্থ নিয়ে নিলেন ক্ষমতার মাধ্যমে জোরপূর্বক, আপনি কিন্তু সেগুলো নিয়ে নিলেন, তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার অনুপার্জিত আয়। এটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন না, অর্থাৎ আপনি কাউকে শোষণ করতে পারবেন না, কারোর প্রতি অন্যায় করতে পারবেন না। এবং বুদ্ধিবৃত্তিমূলক, আপনি চিন্তা ভাবনা করে একটা কিছু চিন্তা করলেন, একটা স্টার্ট আপ দিলেন, একটা বিজনেস শুরু করলেন। এবং কায়িক মানে ধরেন বুদ্ধিবৃত্তিমূলক মানে কি, আমাদের ডেস্ক জব যেটাকে বলি না আমরা, ধরেন আপনি অফিসে বসে বসে জব করতেছেন, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিমূলক জব। আর কায়িক শ্রম মানে কি, আপনি মাঠে কাজ করতেছেন, কলকারখানায় কাজ করতেছেন, এটা হচ্ছে কায়িক শ্রম। তাহলে এই দুটাই কিন্তু মানুষের মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে, মানে দুইটাই আপনার মানবিকতার মানে আপনার ব্যক্তিত্ব সৃষ্টির জন্য নির্ধারিত হবে। এবার হচ্ছে 21 নম্বরে চলে আসি আমরা, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। অর্থাৎ এখানে দুই ধরনের কর্তব্য রয়েছে, নাগরিকের কর্তব্য, সরকারি কর্মচারীদের কর্তব্য। আপনি নাগরিক হিসেবে আপনার কিছু কর্তব্য আছে, আর প্রজাতন্ত্রের যারা কর্মচারী হবে তাদের কিছু কর্তব্য আছে। তাহলে নাগরিকের কর্তব্য কি, এটা হচ্ছে 1 নম্বর। এখানে বলা হচ্ছে সংবিধান ও আইন মান্য করা। তাহলে নাগরিক হিসাবে আপনার কর্তব্য হচ্ছে দেশের সংবিধান এবং আইনকে মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ কোথাও কোনো বিশৃঙ্খল কোনো কাজ না করা, মারামারি না করা, ঝগড়াঝাটি না করা, কারোর প্রতি অন্যায় না করা, নাগরিক দায়িত্ব পালন করা, সরকার কর্তৃক নির্ধারিত যে আপনাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকবে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সেগুলো পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা। যেমন ধরেন যে আপনি ট্রেনের, আমরা যে দেখি যে বিভিন্ন সময় ট্রেনের বদনা চুরি হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের সরকারি সম্পত্তি চুরি হয়ে যায়, কয়লা চুরি হয়ে যায়, বাসের গ্লাস খুলে নিয়ে যায়, লাইট খুলে নিয়ে যায়, মানে সরকারের যে জিনিসগুলো সেগুলো আপনি চুরি করতেছেন, এটা তো আসলে ঠিক না। কারণ রাষ্ট্রের যে সম্পত্তি, এটা টেকনিক্যালি আপনার সম্পত্তি, আপনার ট্যাক্সের টাকায় কেনা। তার মানে জাতীয় সম্পত্তি রক্ষা করা, আপনি যেমন নিজের বাড়ির একটা জিনিসকে আপনি জীবন দিয়ে রক্ষা করতেছেন, ঠিক তেমনি আপনার ট্যাক্সের টাকায় কেনা রাষ্ট্রীয় সম্পত্তি বা জাতীয় সম্পত্তি রক্ষা করা, এটাও কিন্তু আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আর 2-এ বলা হয়েছে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা। মানে সকল সময় মানে কি, আপনার সব সময় মানে 24/7, মানে রাষ্ট্র যখন চাবে সরকারি কর্মচারীর কাজ হবে তখনই জনগণের সেবা করা। অর্থাৎ সরকারের কর্মচারীর প্রধান কাজে কি, জনগণের সেবা করা। তার মানে সে জনগণের সেবক, সোজা কথা সে জনগণের চাকর। তাহলে আপনি যখনই সরকারের কর্মচারী হবেন, এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি সমাজের উচ্চ স্তরে চলে গেলেন, আপনি একজন বিসিএস ক্যাডার হচ্ছেন, তার মানে এই না যে আপনি একটা রিক্সাওয়ালাকে গালি দিবেন অথবা আপনার বাসার পাশে যারা আছে তাকে আপনি বকাঝকা করবেন, ব্যাপারটা এরকম না। কারণ আপনি তখন একজন রাষ্ট্রের সেবক, যে ব্যক্তি একজন রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা আপনার বেতন হচ্ছে, সুতরাং আপনার তার প্রতি বিনয়ী থাকতে হবে, তার প্রতি মানে সেবা করার চেষ্টা থাকতে হবে। আপনার কাছে যদি কেউ আপনি যদি পুলিশে থাকেন, আপনার কাছে যদি কেউ বিপদে পড়ে আসে, আপনার দায়িত্ব হবে তাকে সাহায্য করার। মানে এটা করা যাবে না যে তাকে তার বিপদের দিনে আরো বিপদে ফেলে, ব্যাপারটা এরকম করা যাবে না। তাহলে জনগণের সেবা করা কখন, সব সময় প্রজাতন্ত্রের কর্মনিরত ব্যক্তির কর্তব্য। আর এই যে এখানে 22 নম্বরে এখানে বলা হয়েছে হচ্ছে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। এটা আসলে আমাদের যখন সংবিধান রচনা করা হয়েছে এটা তখন থেকেই আছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু কাগজে কলমে ছিল। কিন্তু 1999 সালে মাজদার হোসেন ভার্সেস স্টেট, মাজদার হোসেন বনাম রাষ্ট্র, এই মামলার মাধ্যমে কিন্তু এই জিনিসটা কার্যকর হওয়া শুরু হয় এবং ধীরে 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 এটা আগাইতে আগাইতে আমাদের 2007 সালের 1 নভেম্বর,
ঠিক আছে, 2007 সালে, মানে মামলাটা কবে হয়েছে? 1999 সালে, মালদার হোসেন বনাম রাষ্ট্র। অর্থাৎ আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কেস করেন তাহলে নাম হবে আপনার নাম ভার্সাস রাষ্ট্র বা বাংলাদেশ। তো সেটা 1999 সালে কেস করা হয় এবং সেই রায় আস্তে আস্তে কত সাল হয়ে যায়? 2007 সালের 1 নভেম্বর। এখানে রায়ের মামলায় কি আসে যে আমাদের বিচার বিভাগ যেটা থাকবে সেটা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে। কেন? কারণ বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হচ্ছে আপনার মামলার রায় দেওয়া, ঠিক আছে, কারো হচ্ছে জরিমানা করা, কাউকে শাস্তি দেওয়া, অথবা বিচারকদের নিয়োগ, বিচারকদের বদলি, তাদের হচ্ছে অবসর, কর্মের মেয়াদ, এই জিনিসগুলো নির্ধারণ করা। এখন এই যে 2007 সালের আগ পর্যন্ত কিন্তু আমাদের যে বিসিএস ক্যাডাররা ছিল, অ্যাডমিন ক্যাডাররা ছিলেন, অ্যাডমিন ক্যাডাররা কিন্তু মানে হচ্ছে বিচারিক কাজ করতে পারতেন, আদালতে গিয়ে রায় দিতে পারতেন, ঠিক আছে। তো সেটা কিন্তু এখন অনেক ক্ষেত্রেই কমে আসছে, কিন্তু পুরোপুরি ভাবে এটা কিন্তু 100% হয়নি। 100% হয় নাই কেন? কারণ হচ্ছে আমাদের যে বিচার বিভাগ আছে, এই বিচার বিভাগের, এক মিনিট, ওকে, আমাদের যে বিচার বিভাগ আছে, বিচার বিভাগের প্রধানকে, বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, তাই না? আর নির্বাহী বিভাগের প্রধানকে, রাষ্ট্রপতি। সংবিধানের আহ, সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 4th ভাগ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু বিচারপতিকে নিয়োগ দেয়, ঠিক আছে। সংবিধানের 4th ভাগ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু বিচারপতিকে নিয়োগ দেয়। তাহলে নির্বাহী বিভাগের প্রধান কিন্তু বিচার বিভাগের প্রধানকে নিয়োগ দিচ্ছে। তার মানে এটা কিন্তু এখনো 100% কার্যকর হয় নাই। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি আলাদা হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসি 23 নম্বর অনুচ্ছেদে। 23 নম্বর অনুচ্ছেদে কি বলেছে? জাতীয় সংস্কৃতি। জাতীয় সংস্কৃতি বলতে রাষ্ট্র জনগণের সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য, উত্তরাধিকার মানে আপনার উত্তরাধিকার সম্পত্তি বা যে কোনো কিছু, ব্যবস্থা গ্রহণ করবে এবং জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা এমনভাবে পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা করবে যাতে যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতি সমৃদ্ধিতে অবদান রাখিবার অংশগ্রহণের সুযোগ লাভ করে। অর্থাৎ আমাদের ভাষা, সাহিত্য, শিল্পকলা, অর্থাৎ আপনি ধরেন ভাষা নিয়ে কোনো কাজ করলেন, ইতিহাস নিয়ে রিসার্চ করলেন, অথবা আপনি কোনো সাহিত্য রচনা করলেন, কবিতা, উপন্যাস, এই ধরনের বিষয়। আমাদের শিল্পকলা যেমন বিভিন্ন ধরনের আর্ট, বিভিন্ন ধরনের স্থাপত্য, এগুলো এমনভাবে, এগুলো করার জন্য এমন একটা পলিসি সরকার গঠন করবে যাতে রাষ্ট্রের সকল জনগণ এখানে কন্ট্রিবিউট করার, এখানে মানে এটা সমৃদ্ধিতে কাজ করার জন্য এলিজেবল হয়, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে 23 নম্বর, এটা আমি অলরেডি আলোচনা করেছি জাতীয়তাবাদে, 9 নম্বর অনুচ্ছেদে। সেখানে কি বলা হয়েছিল যে রাষ্ট্রের বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যসমূহ, আঞ্চলিক সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন, বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এখানে দেখেন একটা শব্দ আছে উপজাতি। আমরা কিন্তু অনেক সময় উপজাতিকে আদিবাসী বলি, কিন্তু এখানে কিন্তু আদিবাসী বলা যাবে না, কারণ সংবিধানে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? উপজাতি। আচ্ছা, আদিবাসী কেন বলা যাবে না? কারণ হচ্ছে যখন আপনি আদিবাসী বলবেন, তাহলে আদিবাসীদের জন্য কিন্তু জাতিসংঘের আইন অনুযায়ী আপনার কিন্তু তাদের নির্দিষ্ট অঞ্চলে তাদের স্বায়ত্তশাসন দিতে হবে, তাদের নিজস্ব আইন চলবে। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশে একটা নির্দিষ্ট অঞ্চলে স্বায়ত্তশাসন দিয়ে দেই, তখন কিন্তু এটা আমাদের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই জন্য এখানে আদিবাসী শব্দটা ব্যবহার না করে ব্যবহার করা হয়েছে উপজাতি। তো এই উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা এবং অন্যান্য সম্প্রদায়ের যে আঞ্চলিক সংস্কৃতি আছে, যেমন ধরেন ময়মনসিংহের যে উপজাতি আছে তাদের নির্দিষ্ট সংস্কৃতি থাকতে পারে, পার্বত্য চট্টগ্রামের যেসব উপজাতি আছে তাদের নির্দিষ্ট সংস্কৃতি থাকতে পারে, এবং তাদের যে ঐতিহ্য, এগুলোকে সংরক্ষণ, উন্নয়ন এবং বিকাশের চেষ্টা করবে কে? সরকার। চতুর্থ হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। বিশেষ শৈল্পিক বা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু, স্থান ইত্যাদির বিনাশ, বিকৃতি, অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। মানে কি? যেমন ধরুন বিভিন্ন শৈল্পিক, যেমন বিভিন্ন ভাস্কর্য, তারপর হচ্ছে বিভিন্ন আমাদের হচ্ছে স্তম্ভ, এই জাতীয় জিনিসগুলা, যেগুলো আমাদের ঐতিহাসিক বা বিভিন্ন শৈল্পিক বিষয়, অথবা ধরেন ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন, যেমন ধরেন আমাদের বিভিন্ন স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, এই জায়গাগুলো যেমন শহীদ মিনার, বধ্যভূমি, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের হচ্ছে সংরক্ষণ করতে হবে। তাছাড়া আরো কিছু আছে, যেমন ধরেন হচ্ছে মহাস্থানগড়ের যেই জায়গাটা, পাহাড়পুরের যে জায়গাটা,
এই জায়গাগুলো যেগুলো আমাদের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, এগুলোও কিন্তু আমাদের কি করতে হবে, এগুলো আমাদের বিকৃতি বিনাশ অপসারণ হতে কি করতে হবে, রক্ষা করতে হবে। এবং সর্বশেষ দ্বিতীয় অধ্যায়ের যেই অনুচ্ছেদটা, সেটা হচ্ছে আমাদের 25 নম্বর অনুচ্ছেদ। এটা আমাদের হচ্ছে পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি। ফরেন পলিসি আমাদের যদি বিসিএস এ ফরেন পলিসি রিলেটেড কোনো কিছু লিখতে হয়, আমাদের এই 25 নম্বর অধ্যায়টা খুব ভালো করে লিখতে হবে। এখানে বলা হয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, ঠিক আছে, সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা এবং অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। রিসেন্টলি যে ইরান, ঠিক আছে, রিসেন্টলি যে ইরান আর ইউএসএ যে চুক্তিটা হলো, এখানেও কিন্তু একটা বিষয় ছিল যে কেউ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তো অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, ঠিক আছে, আন্তর্জাতিক যে বিরোধগুলো থাকবে, যেমন ইরান ইউএসএ যে রিসেন্ট যুদ্ধটা হলো, সেখানে শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদের বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। আন্তর্জাতিক আইন বলতে বিভিন্ন সামিটের মাধ্যমে যে আইনগুলো সৃষ্টি করা হয় এবং জাতিসংঘ সনদে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর প্রতি শ্রদ্ধা, এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র কি করবে, প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, ধরেন একটা আমাদের রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সাথে যখন সম্পর্ক স্থাপন করবে, সেক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার করবে। মানে আমার যে গানবোট ডিপ্লোমেসি আছে বা এই ধরনের যে শক্তি প্রয়োগের মাধ্যমে সম্পর্ক স্থাপন, এটা করা যাবে না, আমাদের ফরেন পলিসিতে নাই। দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। মানে ধরেন হচ্ছে আমরা সম্পর্ক তৈরির ক্ষেত্রে, ধরেন আমি একটা দেশের সাথে সম্পর্ক স্থাপন করবো, সেখানে আমি অস্ত্র নিয়ে আমি কোনো কথা বলবো না যে তুমি যদি আমার সাথে সম্পর্ক স্থাপন না করো, তুমি যদি আমাকে আমাকে এই সুবিধা না দাও, তাহলে আমি তোমাকে অ্যাটাক করবো, এই ধরনের কাজ করা যাবে না। তাহলে সাধারণত এবং সম্পূর্ণ, পারলে 100% নিরস্ত্রীকরণ করতে হবে। মানে পুরোটাই হবে কি সমঝোতার ভিত্তিতে, কূটনৈতিক ভিত্তিতে, তাই না? 6 নম্বরে বলছে প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ এবং গঠনের অধিকার সমর্থন করবে। মানে প্রত্যেক জাতি স্বাধীন অভিপ্রায় রূপে, মানে ধরেন একটা নির্দিষ্ট জাতি, সেটা যে কোনো জাতি হতে পারে, জার্মান জাতি হতে পারে, বাঙালি জাতি হতে পারে, ওই জাতিটা কি করবে, ওই জাতিটা নিজেদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ করতে পারবে, গঠন করতে পারবে এবং সেটাকে বাংলাদেশ কি করবে, সমর্থন করবে, ঠিক আছে। আর গ নাম্বারটা হচ্ছে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে বাংলাদেশ কি করবে, সমর্থন করবে। অর্থাৎ পৃথিবীতে কোথাও যদি সাম্রাজ্যবাদ হয়, ঔপনিবেশিকতাবাদ হয়, বর্ণ বৈষম্যবাদ হয় এবং সেটার বিরুদ্ধে যদি ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলের নিপীড়িত জনগণ যদি কোনো সংগ্রাম করে, সেটাকে বাংলাদেশ সংরক্ষণ করবে। এই জন্য কিন্তু ইসরায়েলের সাথে বাংলাদেশের কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। কেন? কারণ ইসরায়েলে কিন্তু মানে ফিলিস্তিনি জনগণের উপর তারা কিন্তু সাম্রাজ্যবাদী আচরণ করছে, তাদের উপর নিপীড়ন চালাচ্ছে, ঠিক আছে। তো যেই অঞ্চলেই কোনো নির্দিষ্ট জনগণ নিপীড়নের শিকার হবে, সেই নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত, মানে আপনি যেটা ভ্যালিড, সেই আন্দোলনটাকে আপনি সমর্থন করবেন। এই জন্য দেখবেন যে বাংলাদেশে রোহিঙ্গাদের কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে, ঠিক আছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। কেন? রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে কি নিপীড়নের শিকার হয়েছিল এবং তারা তার বিরুদ্ধে সংগ্রাম করছে। এই জন্য কিন্তু এই 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের ফরেন পলিসি অনুযায়ী কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তো এটা আমাদের এই 25 নম্বর অনুচ্ছেদটা ফরেন পলিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা খুব ভালো করে উদাহরণ সহ যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা ভালো নাম্বার পেতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। আমরা দ্বিতীয় অধ্যায়ে আসলে অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে আলোচনা করলাম। আমাদের প্রথম অধ্যায়ও চলে আসছে, আপনারা সেটা দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব এবং আমাদের ফেসবুক পেজ চাণক্য বিসিএসটাতে আপনারা দেখে আসতে পারেন। আপনারা সবাই পরিশ্রম চালিয়ে যান, আপনাদের সাথে দেখা হবে বিজয়ে, হয়তোবা কোনো সেমিনারে বা কোনো অনুষ্ঠানে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।